ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 2010 কি 11 এরকম হবে। উনি তখন একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। প্রতি মাসে একবার বাড়িতে আসতেন, বৃহস্পতিবার সকালবেলা আসতেন, আবার শনিবার সকালে গিয়ে মাদ্রাসায় উপস্থিত হতেন। তো এমনই এক ছুটিতে উনি বাড়িতে আসেন। উনি যখন আসেন তখন অবশ্য ধান কাটা হয়ে গেছে। ধানের যে মাঠ, পুরো মাঠ একদম ফাঁকা। তো ওখানে ওনার বয়সী ছেলেরা ক্রিকেট খেলার পিচ তৈরি করে ক্রিকেট খেলে। মাঠের যেখানে এবড়ো থেবড়ো আছে কোদাল দিয়ে সেই জায়গাটা সমান করেছেন তারা। তো এভাবে ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন ওখানকার ছেলেপেলেরা। তো ওই গ্রামে একজন মুরব্বি রয়েছে, উনি কোনো খেলা পছন্দ করেন না। বাচ্চারা যদি ক্রিকেট খেলে, ফুটবল খেলে বা অন্য কোনো খেলা খেলে বা অন্য কোনো খেলার কোনো কোর্ট কাটে, তার কাজ হচ্ছে কোদাল দিয়ে সেই কোর্টটা নষ্ট করে দেয়া। ওনার কাছে যদি বল যায়, সেই বলটা কাঁচি দিয়ে, কোদাল দিয়ে বা কুড়াল দিয়ে কুপিয়ে সেটাকে নষ্ট করে ফেলা। ক্রিকেট খেলার কোনো বল যদি তার হাতে পড়ে, সেটাকে কেটে 2 ভাগ করে ফেলা। অর্থাৎ ওনার কাছে যদি কোনো বল যায়, ওটার আর নিস্তার নাই। আর খেলার কোনো কোর্ট যদি উনি দেখেন, ওটাও নষ্ট করে ফেলবেন। কেন জানি এই খেলার প্রতি তার একদম বিতৃষ্ণা। ছেলেপেলে কেন খেলবে? খেলছে ছেলেপেলেরা, মনে হচ্ছে যে তার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই জন্য ছেলেপুলেরা তাকে পছন্দ করতে না মোটেও। এটা উনি বুঝতে পারতেন, তারপরও ওনার এই যে খেলা দেখলেই অ্যালার্জি, খেলা নষ্ট করতে হবে, খেলাটা পণ্ড করতে হবে। ছেলেপেলেদেরকে ধাওয়া করতেন, ছেলেপেলেও দৌড়াতো। কি করা, মুরব্বী মানুষ, তাকে তো কিছু বলা যায় না, এলাকার সম্মানী ব্যক্তি। তো এটা ওনার বদ স্বভাব ছিল। তো এই যে আশরাফুল ইসলাম ভাই, উনি সহ ওনার আরও 2 বন্ধু, ওনারাও যখন খেলছিলেন তখন ওই মুরব্বি আসেন, এসে ওই বলটাকে, ক্রিকেট খেলার বলটাকে ধরে ফেলেন আর বলটাকে নষ্ট করে ফেলেন। এতে করে এই আশরাফুল ইসলাম ভাই প্রচণ্ড ক্ষিপ্ত হন, কারণ উনি এই ধরনের কাজ করে যাচ্ছে, আসলে কেউই তাকে কিছু বলছে না, এলাকার লোকজনও তাকে কিছু বলে না। যার কারণে উনি আশকারা পেতে পেতে এই বয়সে এসে এই ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এটা তো আর চলতে দেওয়া যায় না, সবাই তো সেটা মেনে নেবে না। আশরাফুল ইসলাম ভাই তার 2 বন্ধুর সাথে পরামর্শ করলেন কিভাবে এই মুরব্বিকে একটা শাস্তি দেয়া যায়। আর মুরব্বি মানুষ, তাকে তো গুরুতর কোনো আঘাত করা যাবে না, যাতে করে উনি আহত হয়ে যান। তাতে করে এলাকায় আবার বিচার সালিশ বসবে, অনেক সমস্যা হবে। আবার উনি মাদ্রাসায় পড়েন, তখন সবাই এটা নিয়ে আরও অনেক কথা বলবে। কি করা যায়? ওনারা 3 জন মিলে পরামর্শ করলেন যে এই মুরব্বিকে ভয় দেখাবেন। ওই মুরব্বি বেশ একটা ভালো অভ্যাস করেছিলেন বলতে, উনি প্রতিদিন বিকালের দিকে ওই বাজারের দিকে যেতেন, মাগরিবের আজানের সময় বা মাগরিবের আজান হয়ে গেছে এমন সময় উনি আবার একটা পথ ধরে ফিরতেন। এটা ওনার নিত্য নৈমিত্তিক রুটিন ছিল। তো এই যে আশরাফুল ইসলাম ভাই, উনি চিন্তা করেছেন যে ওনার এক চাচা আছে, তো সেই চাচার একটা বড় জুব্বা আছে, এই জুব্বাটা উনি নেবেন। তো জুব্বাটা উনি ম্যানেজ করেছেন। এরপর করেছেন কি, ওই এলাকায় অনেক বড় একটা তেঁতুল গাছ আছে, আর ওই তেঁতুল গাছের পাশেই রয়েছে একটা পুকুর। ওই পুকুরটা কিন্তু 4 কোনা পুকুর না, এই পুকুরটা একদম গোলাকার, মানে বৃত্তাকার একটা পুকুর। আর ওইটার পাশেই হচ্ছে ওই খেলার মাঠ। খেলার মাঠ না, মানে ধানি জমি, ওটাকে সমান করে বছরের কখনো কখনো খেলার মাঠের মতো তৈরি করা হয়। ওনারা এটা তৈরি করেন, আবার ফসলের সময় তো ফসল বুনে ফেলা হয়। তো এভাবে আর কি ওই মাঠটা ছিল। ওই যে তেঁতুল গাছ রয়েছে পুকুরের পাশে, তো ওইটার পাশ দিয়ে তো ওই মুরব্বি হেঁটে আসবেন। তো আশরাফুল ইসলাম ভাই কী করেছেন, ওই তেঁতুল গাছের উপরে উঠেছেন, উঠে ওত পেতে আছেন। আর ওনার যেই 2 বন্ধু, তারা রাস্তার শুরুতে একজন ছিল আর মিডিলে একজন ছিল, শেষ দিকে হচ্ছে এই তেঁতুল গাছ, যার একটা ডালের উপরে আশরাফুল ইসলাম ভাই বসে আছেন। ওই সময় ওনারা বাটনওয়ালা নোকিয়া ফোন ইউজ করতেন। যখন ওই রাস্তার শুরুতে এসেছেন, তখন শুরুতে থাকা ওই বন্ধু রাস্তার মিডিলে থাকা বন্ধুকে ফোন করে জানিয়ে দেয় যে সে আসছে। তো মিডিলে থাকা বন্ধু সে আবার আশরাফুল ইসলাম ভাইকে জানিয়ে দেয় যে সে কোন পর্যন্ত এসেছে। এইভাবে কমিউনিকেশন চলছে। যখন
কাছাকাছি চলে এসেছে, তখন এই আশরাফুল ইসলাম ভাই একটা কাজ করে বসেন। সেটা হচ্ছে উনি একদম টার্গেট করে এই মুরব্বির গায়ের উপরে জল বিয়োগ করা শুরু করেছেন। আশরাফুল ইসলাম ভাই কিন্তু ছোটবেলায় বেশ কৃষ্ণবর্ণের ছিলেন, এখন নাকি মোটামুটি গায়ের রং একটু ফর্সা হয়েছে। অন্ধকারে কিন্তু ওনাকে খুব একটা দেখা যেত না, আর তখন তো সন্ধ্যা নেমে এসেছে। ওই মুরব্বি যখন ওই তেঁতুল গাছের উপরের দিকে তাকিয়েছেন, উনি এমন ভয় পেয়েছেন, ওরে বাবারে মারে কি দেখলাম রে, এই বলে দিয়েছেন এক দৌড় উনি বাড়িতে চলে গেছেন। তো বাড়িতে যাওয়ার পর সে তো অসুস্থ হয়ে পড়ছে এই ভয়ে, যে হায় হায় কি দেখলাম। পরবর্তীতে অবশ্য জানতে পেরেছিলেন তিনি যে এই কাজটা কে করেছে, আশরাফুল ইসলাম ভাই করেছে। কিন্তু আসলেই কি উনি আশরাফুল ইসলাম ভাইয়ের ওই জুব্বা পরা ওই অবস্থায়, মানে আলখেল্লা পরা অবস্থায় দেখে ভয়ঙ্কর কিছু মনে করেছিলেন, না অন্য কিছু দেখেছিলেন? আসেন এবার আমরা সেই রহস্যের সমাধানের দিকে যাব। তো এরপরে আশরাফুল ইসলাম ভাই উনি মাদ্রাসায় চলে গেছেন। মাদ্রাসায় চলে যাওয়ার পর ওনাদের যেই মাদ্রাসাটা ছিল, বিল্ডিং করা মাদ্রাসা ছিল, উনি মাঝে মাঝে কি করতেন, ছাদে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন। উনি যখন ছাদে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন, ওই সময়টা মানে যেই ঘটনার যখন হয় তখন ছিল শীতকাল। এখন শীতকালে ছাদে গিয়ে কোরআন তেলাওয়াত করবেন, তখন তো প্রচণ্ড শীত, এই জন্য লেপ নিয়ে যেতেন, লেপ নিয়ে মাথার উপর টেনে দিয়ে তখন কোরআন তেলাওয়াত করতেন। তো একদিন হয়েছে কি, উনি কোরআন তেলাওয়াত করছেন, মানে এই ঘটনার পরে মসজিদে গিয়েছেন, কোরআন তেলাওয়াত মাদ্রাসার ছাদে গিয়েছেন, কোরআন তেলাওয়াত করছেন। হঠাৎ করে ওনার কাছে মনে হলো সামনে দিয়ে কি যেন সরে গেল। তো ওনাদের এই ছাদটা কিন্তু প্রায় 50 ফুট লম্বা। এইটার এক পাশ থেকে আর এক পাশে যেতে গেলে, যদি এক মাথা থেকে আর এক মাথা আড়াআড়ি না সোজা যেতে হয়, তাহলে কিন্তু একটু সময় তো লাগবেই, 50 ফুট লম্বা যেহেতু। ওনার কাছে মনে হলো 5 সেকেন্ডের মধ্যে ওই জিনিসটা এক পাশ থেকে আর এক পাশে চলে গেল। উনি চিন্তা করলেন যে যেহেতু কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন শরীফের দিকে তাকিয়েছিলেন, হয়তোবা কোনো কারণে চোখে কিছুটা দৃষ্টিভ্রম হতেই পারে। তো ওই রাত্রে উনি আর তেমন কিছু দেখেন নাই। পরের রাত্রে আবার যখন কোরআন তেলাওয়াত করতে গেছেন, তখনও মনে হলো এরকমই ছায়া কিছু একটা এ পাশ থেকে ও পাশ চলে গেল। এবারও চিন্তা করলেন এটা হয়তোবা দৃষ্টিভ্রম হবে। পরের রাত্রে আবার যখন কোরআন তেলাওয়াত করতে বসেছেন, শীতের রাত তো, ওই সময় স্টুডেন্টরা আসলে ওইভাবে আসে না। গরমকালে অবশ্য রাতের বেলা কোরআন তেলাওয়াত করতে অনেকেই বসে, যাদের পড়া হয়নি সকালে পড়া দিতে হবে, তো এরকম ক্ষেত্রগুলোতে কোরআন তেলাওয়াত করতে বসে অনেকেই। তো তৃতীয় রাত্রে উনি যখন বসেছেন কোরআন তেলাওয়াত করতে, তখন উনি তেলাওয়াত করছেন। তো উনি যেই আয়াতটা তেলাওয়াত করেন, ঠিক সেম আয়াতটা, মানে উনি ওই তেলাওয়াতটা করার পর ওই সেম আয়াতটা আবার পেছন থেকে আরেকজন পড়ছে। ধরুন যে উনি সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পেছন থেকে আবার বলে উঠছে সেম আয়াতটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি বলছেন আর রহমানির রহিম, পেছন থেকে আবার বলছে আর রহমানির রহিম। কিন্তু ওই কণ্ঠটা ছিল একটি নারী কণ্ঠ, সুরেলা নারী কণ্ঠ। তো উনি সাহস করে পেছন দিকে তাকান, উনি দেখতে পান বোরখা পরা একটা নারী, তার মুখ ঢাকা, চেহারা দেখা যাচ্ছে না। উনি তো দেখে ভয় পেয়ে গেছেন, তবে এতটা ভয় পান নাই যে চিৎকার চেঁচামেচি করে অজ্ঞান হয়ে যাবেন বা নিচে দৌড়ে যাবেন। সাহসী ছিলেন, তবে কিছুটা তো ভয় পাবেনই, কারণ হঠাৎ করে মাদ্রাসার ছাদের উপরে এত রাতের বেলা একটা নারী। উনি বুঝতে পারছেন যে ঘটনাটা কি। তখন ওই মেয়েটা তাকে বলে যে তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার কোরআন তেলাওয়াত আমার ভালো লাগে, আমি আসছি তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য, আর তোমার বিষয়ে আমি খোঁজ খবর নিয়েছি। তুমি কয়েকদিন আগে একটি ঘটনা ঘটিয়েছিলে, মনে আছে? তখন ওই মেয়েটা বলতে থাকে যে ঘটনাটা কি। ওই মেয়েটা বলতে থাকে যে এই যে আশরাফুল ইসলাম ভাই ওই মুরব্বিকে ভয় দেখানোর জন্য
যখন তেঁতুল গাছে উঠেছিলেন, ওই তেঁতুল গাছে ওই সময়ে আরও অনেক জিন ছিল, অধিকাংশই ভালো ছিল, আবার দুষ্ট জিনও ছিল। তো ওই সময় উনি তেঁতুল গাছে উঠেছেন, এটা জিনেরা পছন্দ করে নাই। ওই সময় ওই জিনেরা চিন্তা করছে একে ধাক্কা দিয়ে ফেলে দেবে। ওই সময় নাকি এই পরীটা ওখানে আসে, আসার পর জিজ্ঞেস করে যে এই ছেলেটা এখানে কেন এই সময়? তখন ওই জিনেরা বলে যে এই ছেলেটা খোঁজ নিয়ে জানতে পারলাম যে ওই মুরব্বি ছেলেপেলেদের খেলা নষ্ট করে, তাকে ভয় দেখানোর জন্য এখানে আসছে। তখন ওই পরী বলে যে তোমরা ওকে কেউ কিছু করো না, ক্ষতি করো না, আমি দেখছি বিষয়টা। এই কারণেই মূলত আশরাফুল ইসলাম ভাইকে ওই সময়ে ওই জিনেরা কোনো ক্ষতি করেনি। কিন্তু আশরাফুল ইসলাম ভাই ওই যে জুব্বা পরে মানে আলখেল্লা পরে ওই মুরব্বিকে যে ভয় দেখিয়েছেন, ওই মুরব্বি মূলত আশরাফুল ইসলাম ভাইকে দেখে নাই। ওই মুরব্বি দেখেছিলেন ভয়ঙ্কর একটা বিশাল বড় পাখি তার দিকে তেড়ে আসছে। উনি যে জল বিয়োগ করেছেন ওটা তার গায়ে পড়েছে ঠিক আছে, কিন্তু ওই দিকে তার ভ্রুক্ষেপ ছিল না। সে দেখেছে ভয়ঙ্কর একটা পাখি তার দিকে তেড়ে আসছে মারার জন্য। আর ওইটা দেখেই উনি বলছেন ওরে বাবারে কি দেখলাম রে, পরিমরি করে দৌড় দিয়েছেন বাড়ির দিকে। তো পরে যখন এটা জানাজানি হয়েছে যে ওনার অবস্থা খুব খারাপ, খুব ভয় পাইছে, তখন তাকে বলা হয়েছে যে এরা ভয় টয় দেখাইছে, কিন্তু উনি এটা বিশ্বাস করেন না, আমি তো ওকে দেখি নাই, আমি ভয়ঙ্কর একটা পাখি দেখছি, ওকে তো আমি দেখি নাই। উনি বিশ্বাস করতে চান না যে এই আশরাফুল ইসলাম ভাইরা এই ঘটনা ঘটিয়েছে। তো যাই হোক, ওই পরী বলে এই ঘটনা, আর বলে যে আমি মাঝে মাঝে আসবো কোরআন তেলাওয়াত শুনতে, তুমি কি আমাকে কোরআন তেলাওয়াত শিখাবা? এরপর অবশ্য স্বপ্নের মধ্যেও এসে কোরআন তেলাওয়াত শিখতে চেয়েছে। তো উনি আসলে এই বিষয়ে কি বলবেন, কারণ যদি উনি বলেন যে ঠিক আছে শেখাবো, পরবর্তীতে এই পরীর দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, যেমনটা আমরা কিন্তু এই যে আমাদের এবারের শনি রাতের 20তম এপিসোডের প্রথম যে ঘটনাটি আমরা শেয়ার করলাম, ওই ঘটনাটিতে এই রাজশাহীতে জোড়াপুকুরের ওইখানে যে ঘটনাটা ঘটলো, ওই মামা 25 বছর ধরে দেখেন ওনার কী অবস্থা। তো পরী বা জিন যদি সাথে থাকে এই সমস্ত উদ্দেশ্যে, ভালো লাগার উদ্দেশ্যে, তাহলে তো একটা বড় ধরনের সমস্যা হতে পারে। তো উনি এই বিষয়ে আসলে কোনো মতামত দিতে পারছিলেন না। উনি বলছেন যে আমি আমার ওস্তাদের সাথে পরামর্শ করে জানাবো। এরপর উনি ওনার ওস্তাদের সাথে পরামর্শ করেন। তখন ওনার ওস্তাদ কিছু খোঁজ খবর নেন। ওনার ওস্তাদ বলেন ঠিক আছে তুমি রাজি হয়ে যাও, তুমি কোরআন তেলাওয়াত করবা, সে শুনবে। তো এরপরে উনি রাজি হন। তারপরে নাকি বিভিন্ন সময় এসেছে, কোরআন তেলাওয়াত শুনেছে। তবে এইখানে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে এই আশরাফুল ইসলাম ভাই উনি কিন্তু বিয়ে করেছেন, ওনার সন্তানাদি হয়েছে। ওনার বিয়ের সময়ও নাকি এই পরী উপহার নিয়ে এসেছে। তারপর ওনার যে সন্তান, ওনার সন্তানের বিভিন্ন অসুখ বিসুখে ট্রিটমেন্ট করেছে। দেখা যাচ্ছে যে এই পরীর উপস্থিতি থাকলে জীবনের যেই স্বাভাবিক গতি এটা যেমন বাধাগ্রস্ত হয়, ওনার বেলায় সেটা মোটেও হয়নি। উনি অত্যন্ত স্বাভাবিকভাবেই জীবনযাপন করছেন, এখনও উনি এভাবেই জীবনযাপন করছেন। যেহেতু ওনার বিস্তারিত পরিচয় উনি দিতে অনিচ্ছুক ছিলেন, যার কারণে ওনার গ্রামের নামটা কিন্তু আমরা বলি নাই। এটাই ছিল উদ্দেশ্য, যে ওনার আশেপাশের লোকজন খুব একটা যেন ওনার বিষয়ে জানতে না পারেন। তো এটাই ছিল ঘটনা। আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনার সাথে এই পরের ঘটনার আকাশ পাতাল পার্থক্য। তবে পরের যে ঘটনা অর্থাৎ শেষ ঘটনা, এটা কিন্তু খুব রেয়ার হয়। মানে এই ধরনের পরী কারো সাথে মানে থাকে বা আসে মাঝে মাঝে, কিন্তু সেই ব্যক্তি স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, এটা কম হয়। দেখুন রাজশাহীতে কি হয়ে গেল। একজন গোসল করতে গিয়েছে, পানির নিচে থাকা তারা পছন্দ করেছে তাদের মধ্যে থেকে একজন। এরপর তো যেটা হলো আপনারা জেনেছেন। তো আসলে কখন যে কার জীবনের বড় ধরনের পরিবর্তন চলে আসবে আমরা কেউ জানতে পারি না। অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের ক্ষেত্রগুলোতে আর কি এটা নেতিবাচক প্রভাবটাই আমরা বেশি দেখি, ইতিবাচক প্রভাব খুবই কম দেখি। 100টার মধ্যে 1-2টা দেখি আমরা ইতিবাচক প্রভাব, আর অন্যগুলা নেতিবাচক প্রভাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এবারের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন, শরাফত ভাই, রানা আহমেদ ভাই, আশরাফুল ইসলাম ভাই, সবাইকে
অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা পাবো বলে আশা করছি ভবিষ্যতে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনা কালেক্ট করেছেন তার স্ত্রী নানির কাছ থেকে শোনা ঘটনা, যেটি সেখানকার একটা রুরাল লেজেন্ড বলা যায়। তো সেটি তিনি শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমার মতো করে শেয়ার করতে। তা আমি চলে যাব সোহানের পাঠানো ঘটনায়। বেশ অনেক বছর আগের কথা, ৭৮ বা ৮০ সালের এর মাঝের কোন একটা সময়কার ঘটনা নাকি এটা। সেই সময় ঘটনাটি ঘটেছিল বগুড়া জেলার কোনো একটি গ্রামের ঘটনা। তো সেখানে একজন মানুষ বাস করতো যার নাম ছিল সহুর আলী। তো সহুর আলী পেশায় ছিলেন একজন ব্যবসায়ী বলতে তার গ্রামে তার একটা দোকান ছিল। তো সেই দোকানে তিনি অনেক নানা রকম পণ্য বিক্রি করতেন। এছাড়াও তার যে কৃষি পণ্য বা ইত্যাদি ইত্যাদি এসব বিক্রি করার জন্য তিনি মাসে 2 বার গ্রামের হাটে যেতেন। তো হাট বসতই 2 বার মাসে। তো সেটা গ্রাম থেকে বেশ খানিকটা দূরে, নদীর পাড়ে অনেক দূর যেতে হয় সেখানে। তো যেদিন তিনি ওখানে যেতেন হাটে, সেদিন তিনি আর ফিরে আসতেন না। ওই হাটে বেচাকেনা করে সেখানকারই কাছে অনেক ব্যবসায়ী ছিল, তারা ওখানে থাকতো একটা জায়গায়। তো ওখানে থেকে যেতেন, পরদিন তিনি আসতেন। আর রাতের বেলা কেউ আসতে চাইতেন না, এর একটা কারণও আছে। এই রাস্তাটা বেশ নীরব নিথর হয়ে যায় রাতের বেলা। একটা ভয় থাকে যে এখানে যদি ডাকাত টাকাত পড়ে, এটা একটা ভয় থাকে। আর এছাড়াও তাদের ওই রাস্তায় ফিরে আসার রাস্তায় একটা জায়গা আছে, সেখানে 3টা শিমুল গাছ আছে। এবং এই শিমুল গাছ অনেক পুরনো এবং এগুলোর নাকি অনেক দুর্নাম আছে এই সব জিনিস, অতিলৌকিক ব্যাপার নিয়ে। মানুষ বলে ওখানে উপরি জিনিস আছে। তো 3টা গাছ এমনভাবে বিন্যাস করা, মনে হয় ট্রায়াঙ্গুলার একটা শেপে সেটা আছে এবং মাঝখানে বেশ ঝাঁকড়া ওখানে গাছপালা আছে। মানুষজন ভয় পায় ওখানে গেলে। এমনও আছে যে অনেকে বলছে যে কাউকে টেনে নিয়ে গেছে, টেনে নিয়ে উল্টা করে ঝুলায় রাখছে, এরকম শোনা যায়। তো যাই হোক, ওই জিনিসটারও ভয় আছে, এই জন্য মানুষ আর ব্যাক করে না, যারাই ব্যবসা করে ওই থেকে যায়। তো সহুর আলীও এই কাজ করতেন। তিনি যখন যেতেন সারাদিন বেচাকেনা করে তার যা আয় হতো এবং যা পণ্য বেঁচে যেত, সেগুলো পারলে খুব দ্রুত ছেড়ে দিতেন শেষের দিকে। আর না পারলে সেগুলো সহ তিনি চলে যেতেন সেই ব্যবসায়ীদের থাকার জায়গায়, যারা এখানে হাটে পার্টিসিপেট করছে তারা ওখানে থাকতো। তিনিও ওখানে রাত কাটায়, পরদিন চলে আসতেন। তো সহুর আলীর পরিবারে মানুষ কিন্তু মাত্র 2 জন, সহুর আলী এবং তার স্ত্রী। বেশ ছিমছাম 2 জন মানুষ। তখন পর্যন্ত তাদের পরিবার বড় হয়নি, তাদের সন্তানাদি নাই। তো তাদের গরু ছাগল আছে, এগুলোকে তাদের গোছায় রাখতে হয়, বেশ কষ্ট হয় 2 জনের ম্যানেজ করতে। তো একবার হাটবারের জন্য সহুর আলী তৈরি হয়েছেন। পরের দিন তিনি যাবেন হাটে, তার যা যা বিক্রি করার জন্য গোছানো সেগুলো গোছায় টোছায় রেডি করছেন, পোটলা বাঁধছেন, তিনি নিয়ে যাবেন। তো এর মধ্যে তার শ্যালক আসলো তাদের বাড়িতে সন্ধ্যার পরে। এসে বললেন যে তার বাবা খুব অসুস্থ এবং সহুর আলীর শ্বশুর এবং তার স্ত্রী এবং তাকে যেতে বলছেন। তো সহুর আলীর মুখ কালো হয়ে গেল। তিনি চিন্তা করতেছেন যে কিভাবে যাব, এবং হাটে যাওয়া তার খুব জরুরি, কারণ তার যেই জিনিসপত্র তিনি যাবেন হাটে নিয়ে, সেগুলো খুব বেশি রাখা যাবে না। তো তিনি তার শ্যালককে বললেন যে এক কাজ করো, তুমি কালকে সকালে 10টা-11টার দিকে তোমার বোনকে নিয়ে চলে যাও তোমাদের বাড়িতে, আর আমি হাটে যাই। হাটে গিয়ে আমি আবার সন্ধ্যার পরে চলে আসবো, হাটে আর থাকবো না ওইখানে, আমি চলে আসবো। এসে রাতে বাসাটা পাহারা দিব, সকালে যে তোমাদের বাড়ি গেলাম, তোমার বোনকে নিয়ে পরে চলে আসলাম। তো এরকম কিছু করবো আর কি। তো শ্যালক বললো আচ্ছা ঠিক আছে। তো সহুর আলী ওইভাবেই করলেন। তিনি ওই দিন রাতের বেলা থাকলেন, থেকে সকালে তিনি বের হয়ে গেলেন হাটের উদ্দেশ্যে। তো তিনি যাচ্ছেন, তখন তো দিনের বেলা, সুন্দর হাঁটতে 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 এক সময় তিনি ওই যে রাস্তার মধ্যে গরুর গাড়ি পেলেন, সেটাতে উঠে অনেকখানি পথ কভার করলেন। তারপর তিনি চলে গেলেন সোজা হাটে। তো হাটে গিয়ে তার মতো তিনি শুরু করলেন বেচা কেনা, এবং মোটামুটি ভালোই তার সময় কাটতেছিল, এবং কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেল। তো শেষে বেশ খানিকটা তার জিনিসপত্র রয়ে গেছিল বলে বিক্রি হচ্ছিল না, এবং হাট আস্তে আস্তে ক্লোজিং হয়ে যাচ্ছে। তো ওই সময় কিন্তু বিদ্যুতের চল ছিল না, গ্রামের ওই জায়গায় একেবারে বিদ্যুতের চল ছিল না। হাটে হ্যাজাক লাইট জ্বলতো আর হ্যারিকেন জ্বলতো। তো সহুর আলী নিয়ে গিয়েছিলেন হ্যারিকেন। সেই হ্যারিকেনের আলোতে খুব বেশি দেখাও যাচ্ছে না। তো এরকম সন্ধ্যার পর আস্তে আস্তে দেখা যাচ্ছে এরকম করতে করতে 8টা-9টা বেজে গেল। তো সহুর আলী আর তার কিছু পণ্য শেষ করতে পারলো না। তো তিনি চিন্তা করলেন যে না, এখন আসলে আমি যে রওনা না দিই বাড়ির দিকে, তাহলে এমনি তো রাত, এই রাস্তা দিয়ে কেউ যায় না ভয়ে, তো আরও অবস্থা খারাপ হবে। তো
তো তিনি আর কি করবেন, ওই টুকিটাকি যা ছিল তার জিনিসপত্র সেগুলো গোছায় নিলেন। তো সেগুলো নিয়ে তিনি হাঁটা ধরলেন বাড়ির পথে। তো তার কাছে ওই পাকা আম ছিল আর কি, সেই আমগুলাকে তিনি এরকম পোটলার মধ্যে বেঁধে যাচ্ছেন রাস্তা দিয়ে। তো তিনি যখন চলে আসছেন তখন আরও 2-1 জন ওইখানে তার সাথে ব্যবসায়ীরা ছিলেন, তারা জিজ্ঞেস করছেন কি বাড়ি যাবা রাত্রেবেলা? বলে যে হ্যাঁ। থেকে যেতে এখানে, এই রাত্রেবেলা ওখানে যাওয়ার দরকার আছে, রাস্তা তো ভালো না। তো সৌর আলী বললেন যে না, আমার কাজ আছে, বাড়িতে কেউ নাই, বাসা আজকে খালি, রাত্রে থাকতে হবে বাড়িতে। বলে আচ্ছা ঠিক আছে। তো সৌর আলী যাচ্ছেন, তার পোটলা ভর্তি তার যে পাকা আমগুলা সেগুলো নিয়ে তিনি রওনা দিলেন, হাতে হারিকেন, যাচ্ছেন বাড়ির দিকে। তো রাস্তা দিয়ে যে যাচ্ছেন যে খারাপ লাগতেছে না তার কাছে, সুন্দর বাতাস, ফসলের মাঠ দুলতেছে, আকাশে চাঁদ উঠছে, সুন্দর লাগতেছে। তিনি চিন্তা করলেন এরকম হাঁটতে হাঁটতে হয়তো আমি ঘন্টা 2-1-এর মধ্যে বাড়ি পৌঁছায় যাব, অসুবিধা হবে না। এই রাতে তার কোনো কিছু পাওয়ার চিন্তা নাই, গরুর গাড়ি কিছুই চলে না রাতের বেলা, এরকম সময় সব ঘুমায় গেছে। তিনি হেঁটে যাচ্ছেন, ঝিঝি পোকার ডাক শুনতেছেন, বেশ অন্যরকম। চাঁদ অনেক সময় মেঘে ঢেকে যাচ্ছে, এরকম অবস্থা। তো হাঁটতে হাঁটতে তিনি এক সময় চলে আসছেন সেই যে শিমুল গাছের কাছে। ওই জায়গাটা নিয়ে অনেক বদনাম আছে, মানুষজন ভয় পায়, আগে যেটা বলছি, অনেকে বলছে যেরকম টেনে নিয়ে যায়, ভিতরে নিয়ে ঝুলায় রাখছে এরকম। তো তিনি শিমুল গাছের ওখান দিয়ে আসতেই তার কাছে বেশ ভয় লাগা শুরু করলো, কারণ রাস্তাটা এরকম করে বাঁক নিয়ে গেছে, 2 পাশে ফসলের মাঠ এবং রাস্তার 2 পাশে ওই ঘাসগুলো অনেক বড় বড় এবং আগাছার একটা জঙ্গলের মতো হয়ে গেছে। আর ওই যেখানে ওই একটা ছোট্ট এরকম গোল জায়গা নিয়ে ঘুরে গেছে, একটা জংলা জায়গা, ওখানে গাছপালা, তার পাশে 3টা শিমুল গাছ, এর একটার থেকে আবার ডাল বের হয়ে আছে এদিকে। ওই জায়গায় মানুষজন কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করতে যায় না, ওইটা মনে একটা জঙ্গল হয়ে গেছে রীতিমতো, ওই শিমুল গাছের মাঝখানের অংশটা। তো দিনের বেলা এতটা খেয়াল করা হয় না, এখন রাতের বেলা বেশ ভয় লাগতেছে, এবং একা যে ওখানে সৌর আলীর কাছে বেশ ভয় লাগতেছে, সেই তার হাঁটার গতিটাই কমে গেছে ওই জায়গা দেখে। তো এই সময় সে হঠাৎ করে মনে হলো যে ওখানে শব্দ পাচ্ছে, ওইখানে মানুষজন কথা বলতেছে। তো সৌর আলীর একটা ভয় লাগলো যে আবার ডাকাত নাকি, অনেক সময় ডাকাত থাকে, এই ডাকাতেরও ভয় থাকে। তো সে খুব ভয় পেয়ে সন্তর্পণে চলা শুরু করলো, চিন্তা করতেছে যে ডাকাত হলেও তো তারে দেখলে ধরবে, কারণ সে তো ওখানে হাটের থেকে আসতেছে ব্যবসা বাণিজ্য করে, আর যদি ধরে তখন দেখা যাবে টাকা পয়সা তো নিবে মারধরও করবে, এরকম আছে। আবার যদি কাউকে কিছু করেও ফেলে সেটা একটা ব্যাপার। তো এই ভয়ে সৌর আলী খুব সন্তর্পণে আস্তে আস্তে আসতেছে, এবং সে চিন্তা করতেছে যে যদি চারটা মেঘে রেগে যেত সবচেয়ে ভালো হতো। মানুষের কণ্ঠ শুনে একদিক দিয়ে ভালো লাগছিল যে অতি প্রাকৃত জিনিস থেকে একটু রক্ষা পাওয়া এরকম, কিন্তু মানুষের কণ্ঠ শুনে ভয় পাচ্ছে যদি আসলে ডাকাত হয়। তো সে আস্তে করে তার হারিকেনটা উঁচা করলো, করে সে হারিকেনের আলোটা একদম ডিম করে দিল, একদম না দেখা গেলে তো কেমন লাগে। তারপর সে আস্তে আস্তে যাওয়া শুরু করলো দিক দিয়ে। তো যাচ্ছে আর বাঁয়ে তাকাচ্ছে, একটু আগে শুনছে এখানে অনেক কথাবার্তা মানুষের, তো দেখতেছে যে এখন আবছা 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 কথা আসতেছে, হঠাৎ করে কারো কণ্ঠ, তো বুঝতেছে এখানে মানুষ আছে। তো হাঁটতে হাঁটতে সে যখন নাকি এই শিমুল গাছগুলোর মাঝখানে যে রাস্তা সেখানে চলে আসলো, সে দেখতেছে কোনো শব্দ নাই। হঠাৎ করে মনে হলো ভোজবাদির মতো সব শব্দ বন্ধ হয়ে গেছে, কিচ্ছু নাই, একদম নীরব, এই ঝিঝি পোকার ডাক। তো এটাতে সৌর আলী আরো ভয় পেয়েছে, মনে করছে আসলে কি ডাকাত নাকি, তাকে দেখে ফেলছে নাকি। এটা চিন্তা করতে করতে সামনে যাচ্ছে, তো দেখলো একটা মানুষ বসে আছে রাস্তার পাশে, এরকম করে মাথার নিচু করে, তার মাথার মধ্যে একটা গামছার মতো পেঁচানো। তো সে চিন্তা করলো এটা কে। খুব ভয়ে ভয়ে সৌর আলী হাঁটতে হাঁটতে কাছে গেল, তো দেখলো যে তাকে দেখে লোকটা উঠে দাঁড়ায় হাঁটা ধরছে সামনে, তার দিকে ফিরেও নাই, রাস্তার দিকে হাঁটা ধরছে। তো সৌর আলী বেশ অবাক হয়ে গেল যে এই লোকটা কে, তার উদ্দেশ্য কি। সেভাবে বসে থাকলো, তারপর উঠে হাঁটা দিল, এবং একা, আশেপাশে কেউ নাই, তো বসেই বা ছিল কেন এই জায়গাটা, কেমন একটা অবস্থা। তো হেঁটে যাচ্ছে, সৌর আলী দেখলো যেদিকে হেঁটে যাচ্ছে তাদের গ্রামের দিকেই হেঁটে যাচ্ছে রাস্তায়। তো সৌর আলী ভাবলো যে যাক, যদি একা মানুষ হয়ে থাকে, সে হাঁটতেছে, এমনও তো হতে পারে যে লোকটা একটু আর কি সবার সাথে মেলামেশা করে না বা অভ্যস্ত না, সে হয়তো এখানে শুধু ভয় পাইছিল, বসেছিল, তো আমাকে দেখে মনে করছে যে আরেকজন মানুষ আছে, হয়তো আমার সাথে কথাবার্তা বলতে চায় না, হতে পারে না ব্যবসায়ী, সে হয়তো মনে করছে যে আমি আবার কে, হয়তো সে আমাকে দেখে এইভাবে চিন্তা করছে, এর জন্য হাঁটা দিছে, যাক আমি হাঁটতে থাকি আমার মতো। তো সৌর আলীও আর কিছু না বলে হাঁটছে, সে দেখতেছে লোকটা তার সামনে সামনে হাঁটতেছে। তো অনেক দূর হেঁটে গেছে, তো সৌর আলী হঠাৎ করে জিজ্ঞেস করলো, যখন দেখলো যে একা কেউ নাই, বুঝলো যেখানে ডাকাত না, তো সে বললো যে এই যে ভাই কই যাইতেছেন। তো লোকটা বলতেছে বাড়ি যাইতেছি। তো বাড়ি কই,
তো লোকটা একটা জায়গার নাম বললো, তো সৌর আলী অবাক হলো যে ওই জায়গায় তো বাড়িঘর নাই, এক সময় ওখানে নদী ছিল, মানে গ্রামের মতো ছিল, ওগুলো ভেঙে গেছে নদীতে। তো যেই জায়গার নাম লোকটা বলছে ওই জায়গায় কিন্তু এখন কিছু নাই, নদীতে ভেঙে নিয়ে গেছে ওই জায়গায়। তো সৌর আলী মনে করলো লোকটার মনে আদি বাড়ি ওইখানে ছিল, তো সে বললো কি আগে বাড়ি আসিল, আদি বাড়ি আসিল এনে, এখন তো কিছু নাই। তো লোকটা কোনো উত্তর দিচ্ছে না। তো সৌর আলী বললো অনে বাড়ি কই? তো লোকটা বলতেছে ওয়ে নেই বাড়ি। সৌর আলী বললো কই, ওনে তো কেউ থাকে না, ওনে তো নদী, কয়ে নেই থাকে। তো এই বলার পর সৌর আলী একটু অবাক হলো যে কি বলে এই লোক। তো লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে, সৌর আলী তাকে ফলো করেই যাচ্ছে। তো এক পর্যায়ে যে লোকটা থেমে দাঁড়ায় ঘুরলো তার দিকে, মাথা ঘুরাইলো। তো সৌর আলী অবাক হয়ে দেখলো চাঁদের আলো পড়ছে, এবং সে কিন্তু এখন হারিকেনটা একটু বাড়াই দিয়েছিল সৌর আলী, হারিকেনের একটু আলো আছে। দেখতেছে যে লোকটা ঘুরে তার দিকে দাঁড়াইছে কোনো কারণ ছাড়া, বিশাল একটা চেহারা চাঁদের আলোতে দেখতেছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক, লোকটার মানে এটাই খুব আশ্চর্য জিনিস একটা, যে লোকটার মুখটা বাঁকা, মানে একদিকে বাঁকানো এরকম, মানে কেমন জানি মনে হয় বেঁকে গেছে মুখটা এরকম। তো সৌর আলী ভাবলো যে হতে পারে কোনো অসুখ বিসুখ এরকম বাঁকছে নাকি, কে জানে। তো সৌর আলী হেঁটে আরো সামনে চলে আসছে, এসে বলে কি যে ভাই কিছু কইবেন? তারপর লোকটা কি জানি বলার চেষ্টা করলো মুখটা ই করে, তো বাঁকা মুখ দিয়ে সৌর আলী বললো যে আপনার মুখ কি বাঁকা, কি মানে কোনো সমস্যা হয়েছে মুখে? লোকটাকে আমার মুখ বাঁকা না, মানে এই যে মুখ বাঁকা না যে বললো, বেশ নাকি ভাবে কেমন জানি মুখটা ঘুরায় বললো আর কি, কথাটা মানে ঠিক মতোই হলো না। তো সৌর আলী বললো যে হ্যাঁ বাঁকাই তো, আপনার মুখ তো বাঁকা দেখা যায় দেখি, বলে আরো সামনে আসছে। আসার পর দেখ লোকটার মুখ বেশ বাঁকা, এবং লোকটা বললো তোর এই আইসকা, মানে এমন ভাবে বললো যে কণ্ঠটা কেমন জানি ভয়ঙ্কর হয়ে গেল। সৌর আলী দেখলো যে লোকটার মুখটা বাঁকা, তো আরো বেঁকে গেল কেমন জানি, এবং এসে সৌর আলীর উপর ঝাঁপায় পড়লো। সৌর উপর যখন ঝাঁপায় পড়ছে সৌর আলী তখন আর কোনো মানুষ দেখতেছে না, দেখতেছে একটা কালচে অবয়বের উপর, তার উপর মানে চেপে বসছে, তাকে মানে একদম চেপে ওখানে শেষ করে দিতে চাইতেছে, মাটির সাথে চেপে ধরছে, গলা টিপে ধরছে হাত দিয়ে। সৌর আলীর বস্তা পড়ে গেছে এক পাশে, হারিকেন পড়ে গেছে এক পাশে। সৌর আলী অনেক ছটফট করতেছে ছোটার জন্য, দেখলো প্রচন্ড শক্তি মানুষের, সে মানে সৌর আলী সুবিধাই করতে পারতেছে না। আর সে দেখতেছে লোকটা ওই বাঁকা মুখ দিয়ে হাসতেছে। তারপরে সৌর আলীকে একটা চড় কষলো, প্রচন্ড জোরে চড় মারলো লোকটা। চড়ের চোটে সৌর আলীর মন হলো যে তার মানে পৃথিবী মানে ঘুরে গেছে, তার মুখের দিকে মন হলো যে ব্যথায় একদম মানে হয়ে গেল। তো সে এটা সহ্য করতে পারতেছে না। সৌর আলী ওই অবস্থায় মনে মনে দোয়া পড়ার চেষ্টা করলো। সে দেখতেছে যে ওই লোকটা তার বুকের উপর বসে হাসতেছে, তার চেহারাটা বিকৃত হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে, মানে স্বাভাবিক মানুষের মতো না। চোখের জায়গায় সে কিছু দেখতেছে না, দেখতেছে সাদা শুধু, মানে মণি চোখের মণি নাই। তো সৌর আলী এই পর্যায়ে প্রচন্ড ব্যথা মুখে, এই অবস্থায় তিনি দোয়া পড়া শুরু করলেন খুব। তো দোয়া পড়তে পড়তে তিনি একটা পুরা সম্পূর্ণ দোয়া পড়লেন আর কি। পড়ার সাথে সাথে দেখলো যে লোকটা তাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় কেমন জানি করতেছে। তো সৌর আলী ঝেড়ে দৌড় দিলেন ওখান থেকে, মানে তার প্রাণপণ যতটুকু তিনি তার সামর্থ্য ছিল শরীরের, উড়ে যাচ্ছেন তিনি প্রায়। তো উড়ে তিনি দেখলেন যে তিনি ওই লোকটা মনে হচ্ছে যে এক একটা ডিস্টেন্স কভার করে করে তার কাছে চলে আসতেছে, অ্যাজ ইফ সে বাতাসে উড়ে আসতেছে এরকম। তো সৌর আলী নেমে গেলেন ওই রাস্তার থেকে নেমে ক্ষেতের মধ্যে দৌড়ালেন। আর এইভাবে দৌড়াইতে মনে হলো যে তার মা তাকে ছোটবেলায় বলতো যে ভয় পাইলে 3 কুল পড়বি। তো সে ওই অবস্থায় প্রচন্ড ব্যথা তার চোয়াল মনে হচ্ছে ভেঙে গেছে। সে অনেক কষ্টে তিনি দোয়া পড়া শুরু করলেন, ওই সূরা পড়া শুরু করলেন। তো ওই 3টা সূরা যখন তিনি পড়ার পর তার মনে হলো গাটা একটা ঝাড়া দিয়ে উঠলো, মনে হলো যে একটা মানে ইলেকট্রিক শকের মধ্যে ঝাড়া দিল। ঝাড়া দেওয়ার পর তিনি মনে করলেন যে হঠাৎ করে তার কাছে মনে হচ্ছে যে না, তার সামনে আর সমস্যা নাই বা পিছনেও সমস্যা নাই। তো তিনি পিছন ফিরে দেখলেন যে কিছু দেখা যাচ্ছে না। তো তিনি দৌড়াচ্ছেন, মানে ওই অবস্থায় থামেন নাই, দৌড়াইতে তার হাতের ব্যাগ ট্যাগ সব চলে গেছে, হারিকেন টারিকেন নাই। দৌড়াইতে তিনি এক পর্যায়ে দেখলেন যে তিনি চলে আসছেন নদীর একটা সংকীর্ণ জায়গা। এটা সাঁতরায় পার হতে পারলে তিনি তার মানে বাড়ি ওইতে বুঝতে পারছেন এখান থেকে কত দূর তার বাড়ি, বেশি দূর না। তো ওই জায়গায় এসে তিনি পাড়ে দাঁড়াইলেন, তখন দেখলেন যে ওই যে মানুষটা আবারও কাছে আসতেছে। তো এইবার মনে হচ্ছে যে তার চেহারা আরো রাগম্বিত। তো সৌর আলী ওই দোয়া পড়তে সূরা পড়তে পানিতে লাফায় পড়লেন, কোনো মতে হাঁচড়ে পাঁচড়ে সাঁতরায় উঠলেন ওই পাশে। ওঠার পর তিনি দেখতেছেন যে ওই মানুষটা নদীর ওই পারে দাঁড়ায় আছে, সে আর নদী ক্রস করতে পারলো না। সৌর আলী দৌড়াইতে মানে তার তখন আর সেন্স নাই। সে তাদের বাড়িতে চলে আসলেন। বাড়ি তো ফাঁকা, বাড়িতে কেউ নাই।
তো তিনি এসে তার বাড়ির যে মূল যে ফটকের কাছে পড়ে গেলেন, পড়ে গিয়ে জ্ঞান হারায় ফেললেন। তো সোহর আলী ওইভাবে পড়েছিল, তার আর কিছু খেয়াল নাই। তো সকালবেলা তার ঘুম ভাঙলো যে তাদের ওইখানে দুধ নিতে আসতো তার বাড়িতে, পাশের বাড়ির মানুষ, সে আসছে। এসে সে তাড়াতাড়ি সোহর আলীকে মনে দেখছে, দেখে মানে ধরে পানির ছিটাটিটা দিয়েছে সোহর আলীর, মানে তখন ফিরছে যে পাশের বাসার মানুষ মুখে পানি ছিটাইতেছে। তখন সোহর আলী মানে তাকায় বলতেছে যে কথা বলার চেষ্টা করছে, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে, মুখ বাঁকা হয়ে গেছে। তো সেই মানুষ গ্রামের যে আসছিল, দুধ নিতে আসছিল, সে খবর দেয় আশেপাশের মানুষকে। আরও কয়েকজন মানুষ আসে, এসে সোহর আলীকে তাড়াতাড়ি তারা নিয়ে যায় ওখানকার কবিরাজের কাছে, আগে চিকিৎসা করার চেষ্টা করে। তার মুখে ওই ওষুধ টষুধ লাগায়, পাশ থেকে ব্যান্ডেজ করার চেষ্টা করে বাঁশের চটি দিয়ে, তার মুখ বাঁকায় গেছে রীতিমতো। তো তারপর মসজিদের হুজুরের কাছে নিয়ে যায়। তো তিনি বলেন যে, সোহর আলীকে জিজ্ঞেস করে কি হয়েছে। সোহর আলী অনেক কষ্টে, মানে কথা বলতে পারে না, মুখ বাঁকায় গেছে অবস্থায় বলে টুপিটাকে এরকম কি ধরছিল তাকে, মানে কি দেখছিল। তো বলে যে খারাপ জিনিস ধরছিল তারে, খারাপ জিনিস দেখছিল, রাস্তায় আটকাইছিল। তো হুজুর ঝেড়ে দেয়, কবিরাজ তার মতো চিকিৎসা দেয় টুকিটাকি, তাকে বাসায় নিয়ে আসে। তার স্ত্রীকে খবর পাঠানো হয়, তার স্ত্রী বাসা থেকে চলে আসে, তার শ্যালকও চলে আসে, এবং তারা তাকে দূরে নিয়ে যায়। পরবর্তীতে নিয়ে ডাক্তারের কাছে দেখায়, জেলা শহরে নিয়ে। লাভ হয় নাই, মানে কোনো হয়নি। তাকে ডাক্তার বলে যে তার অন্য কোনো অসুখ হয়েছিল, হয়তো সে স্ট্রোক করছে, এইভাবে মুখ বাঁকায় গেছে, এরকম জিনিসপত্র। তখনকার সময় আসলে এত ক্লিয়ার ধারণা হতো না, মানে প্রপার ট্রিটমেন্ট না পেলে। তো যাই হোক, সোহর আলীকে ওইভাবেই রাখা হয়, এবং সে অনেক দিন অসুস্থ ছিল, সে ওরকম কিছু করতে পারে নাই। আস্তে আস্তে নাকি সে একটু সুস্থ ফিল করে এবং সুস্থ হয়। তো সে আর কখনোই ওই যে সন্ধ্যার পর চলাফেরা করতো না, কিছুই করতো না, আর নিজের মতো ওই যতটুকু তার দোকানে বসতে পারতো এরকম। আর তার মুখটা নাকি বেঁকে গেছিল পার্মানেন্টলি, ওইটা নাকি ঠিক করা যায়নি। তো এইভাবেই সোহর আলী তারপর ছিল আর কি। তার এই ঘটনাটা ওইখানে সবাই জানতো আর কি, প্রচলিত হয়ে গেছিল যে সোহর আলী এরকম একটা সমস্যায় পড়ছিল এবং তাকে চট দিয়ে মুখ বাঁকা করে দিচ্ছে খারাপ জিনিস। তো এই ছিল সোহানের পাঠানো ঘটনা, আমি আমার মতো করে শেয়ার করলাম। আপনাদের কাছে ভালো লাগলে ভালো লাগবে। তো আজকে কিন্তু আমাদের এই শোটা শেষ করতে একটু সমস্যা হয়ে গেছে, কারণ বারবার ঘন ঘন আমাদের এখানে আজকে ইলেকট্রিসিটি চলে যাচ্ছিল, আমাদের এখানে বারবার লোডশেডিং হচ্ছিল। এর ফলে একবার যেটা হয়, সিস্টেমের মধ্যে সমস্যা হয় এবং আমাদের শো প্রায় 75% তৈরি করা অবস্থায় পুরো সিস্টেমটা ক্র্যাশ করে, মানে আমাদের যে সফটওয়্যারটা ক্র্যাশ করে, এবং এইটাকে আবার রিট্রিভ করতে সময় লাগছে। অ্যান্ড দেন সব ফাইল সব কিছু রেডি করে শোটাকে শেষ করতে বেশ সময় লেগে গেল। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত, আসলে এর উপর আমার কোনো হাত নেই। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি রাত 12টায় চলে আসবো শো নিয়ে, কিন্তু আমি সেটা পারিনি। তো আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন, আমি কিন্তু কাজ করেই যাচ্ছি, অনেক কাজ করতে হয়েছে আমাদেরকে শোটাকে আবার এই ফ্রেমে নিয়ে আসতে, সেই পুরনো সব কিছু ঠিক করে সফটওয়্যারকে মানে আবার সেই জায়গা মতো এনে সেখান থেকে সব কিছু করতে বেশ সমস্যা হয়েছে। তো আমি কিন্তু অক্লান্তভাবে মানে কোনো কাজ না করে এটাই করে চলেছি। তো আমি চেষ্টা করলাম আপনাদের সাথে শোটা শেয়ার করার, আর শো যদি ভালো হয়ে থাকে আমার কাছে ভালো লাগবে, আমার মনে হবে যে আমার কষ্টটা সার্থক হয়েছে। আর আপনারা আমার জন্য যে অপেক্ষা করেছেন এর জন্য আমি অত্যন্ত দুঃখিত, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার নাম রানা আহমেদ, ওনার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। ঘটনাটি উনি ওনার নানির মুখ থেকে শুনেছিলেন। ওনার যেই বাড়ি, ওনার বাড়ি থেকে নানির যেই বাড়ি, এটার দূরত্ব মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা পথ। সবসময়ই কিন্তু নানি বাড়ির লোকজন এখানে আসছে, ওনারা নানি বাড়িতে যাচ্ছেন, প্রতিবেশী বলতে হবে। তো নানি তো সবসময় আসেন। কোনো এক বিকালে আসছেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সন্ধ্যার পরও বৃষ্টি চলছে, তো নানি আছেন, অনেকক্ষণ ধরে গল্পগুজব হচ্ছে। তো একটা পর্যায়ে নানির কাছে ভূতের গল্প শুনতে চান রানা ভাই। তখন নানি একটা ঘটনা শোনান, যেটা 1980 সালের দিকে ঘটেছিল ওনার সাথে। তখন এই রানা ভাইয়ের মায়ের বয়স 13 কি 14 বছর। ওই সময়ে যেটা হয়, নানির একটি সন্তান হয়, যেটা হচ্ছে এই রানা ভাইয়ের ছোট মামা। উনি 7 মাস যখন হয় আর কি, গর্ভে ওনার বয়স হয় ওই ছোট মামার, তখন উনি ভূমিষ্ঠ হন, যার কারণে উনি ছিলেন
ইমম্যাচিউর বেবি আর কি, অপরিপক্ক। ওনার নাকি চোখই ফোটে নাই তখন। ওনাকে নিয়ে বেশ পেরেশানিতে ছিলেন, খুব যত্নে ওনাকে রাখতে হচ্ছিল। তো এরকম একটা সময় চলছিল। আর নানা উনি ওই সময় নৌকা চালাতেন, তবে নৌকা বলতে যে খেয়া পারাপারের নৌকা না, ওনার নৌকাটা বেশ বড় ছিল। নৌকায় মালামাল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যেতেন, দূরে দূরে যেতেন। আবার কোনো প্রোগ্রাম হলে ওনার নৌকা নিয়ে অনেকে যেতেন আর কি, বিভিন্ন প্রোগ্রামগুলোতে। এইভাবে ওনার নৌকা ভাড়া নিত অনেকেই, উনি চালাতেন সেটা। তো একবার হয় কি, উনি দিনের বেলা বের হয়েছেন নৌকা নিয়ে, একটা জায়গায় যাবেন, একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তখন এই নানি উনি বলছেন যে বাসায় তো কিছু কাজ আছে, তুমি একটা কাজ করো, ধইঞ্চা নিয়ে আসো। এই যে বিভিন্ন ক্ষেতের মধ্যে আলাদাভাবে ধইঞ্চা গাছ লাগানো হয়, এই ধইঞ্চা গাছ দিয়ে কিন্তু কিছু কিছু কাজ হয়। এটা নাকি ক্ষেতের মধ্যে লাগানোর একটা উপকারিতাও রয়েছে, আর এটার কিছু কাজ রয়েছে। এরকম ভারী কোনো কাজ হয় কি না আমি জানি না। তো এরকম কিছু গাছ উনি নিয়ে আসতে বলেছিলেন। তো নানা বলছেন যে ঠিক আছে আমি নিয়ে আসবো, এই বলে উনি চলে গেছেন। চলে যাওয়ার পর নানা তো যেই সময় আসার কথা, মানে ওখানে গেছেন, মানে যেখানে যাওয়ার কথা ছিল নৌকা নিয়ে, যাওয়ার পর কোনো কারণে দেরি হয়ে যায়। এদিকে ওনার ফিরতে দেরি হচ্ছে। নানি তো ওনার সন্তানাদি নিয়ে, আর ওই যে 7 মাসে ভূমিষ্ঠ হয়েছেন যে ছোট মামা, তাকে নিয়ে আছেন ঘরের মধ্যে। তো রাত তখন যে কয়টা এটা ঠিক নানি বলতে পারেন না। তখন তো আসলে উনি ওইভাবে ঘড়ি দেখতে পারতেন না, বা ঘরে ঘড়ি ওরকম ছিলও না। একটা অনুমান করতেন কয়টা বাজে, তা আনুমানিক রাত 11টা-12টা বেজে গেছে। তো 1980 সালে একদম গ্রামের মধ্যে রাত 11টা-12টা বা এরকম একটা সময়, মানে তো অনেক রাত, চারদিকে শুনশান নীরবতা। ফজর আজানের পরপরই সবাই ওঠা শুরু করে, আবার সন্ধ্যার পরপরই সবাই ঘুমিয়ে পড়ে। তো নানি তো ঘুমিয়ে আছেন। হঠাৎ করে মনে হলো বাড়ির উঠোনে কেউ আসছে, এসে বলছে যে এই নাও তোমার ধনচার আটি নিয়ে আসছি। এই বলে ধপাস করে কি যেন উঠানের উপর ফেললো। তার মানে ওই যে বিশাল বড় একটা আটি যদি বাঁধে এই ধনচা গাছ দিয়ে, উঠানের উপর ফেলে যে ধপাস করে শব্দ হবে, তো এরকম শব্দ। নানিকে বলছে আসো আসো, বাইরে আসো, দেখে যাও দেখে যাও, কতগুলা গাছ নিয়ে আসছি। নানি চিন্তা করছেন যে ঠিক আছে আসবো। তো এইটা এমন কি গাছ যেটা দেখার জন্য আমাকে এখন ঘর থেকে বাইরে বের হয়ে দেখতে হবে? এরকম তো এ কখনো করে না। মানে ওনার হাজব্যান্ডের কিন্তু স্বভাব না। যদি কোনো কিছু আনতেই হয়, বিশেষ করে রান্নার জিনিসগুলো, সেক্ষেত্রে শুধু নানিকে ডাকতেন। এছাড়া অন্যান্য জিনিস যদি উনি কিছু আনতেন, উনি যেটা যেখানে রাখার দরকার, মানে নানা এই বিষয়টা বুঝতেন যে রাতের বেলা বিরক্ত করব না। একদম সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চা নিয়ে ঘুমায় আছে, তাকে বিরক্ত করব না। এটা কিন্তু নানার খুব ভালো বুঝ ছিল। খুব প্রয়োজন না হলে রাতের বেলা ডাকতেন না নানিকে, দরজাটা খুলে দেওয়ার জন্য ডাকতেন শুধু। বলতেছে যে এসে এসে দেখে যাও, ধনচার আটি দেখে যাও। তো নানি চিন্তা করছে কী ব্যাপার, সে তো কখনো এরকম করে না, এভাবে ডাকে না, ঘটনা কি? একটা পর্যায়ে বাইরে থেকে নানা বলতেছে আসো বাচ্চাটাকে নিয়ে আসো, বাচ্চাটাকে নিয়ে বাইরে আসো। তখন নানির সন্দেহ হয় কী ব্যাপার। একে তো এই উদ্ভট একটা গাছ, যেই গাছ অনেকে ধরেও না ছয়ও না, সেই গাছ আনতে বলছে একটা বিশেষ কাজে, সেটা নিয়ে আসে। এটা তো দেখার তেমন কিছু নাই। তারপর এত রাতের বেলা উনি আমার এই 7 মাসে ভূমিষ্ঠ বাচ্চাকে নিয়ে বাইরে আসতে বলতেছে কেন? তখন নানির মনে সন্দেহ লাগে। নানি বলতে থাকেন যারে ওটা দেখার কি আছে, ওটা ওইখানে রাখো, রেখে হাত মুখ ধুয়ে ঘরে আসো। কিন্তু বাইরে থেকে বলছে না বাইরে আসো দেখে যাও, আর বাচ্চাটাকে নিয়ে আসো, এরকম বলতেছে। নানির সন্দেহ তো ঘনীভূত হয়। নানি বলেন না আমি যাব না। তো বাইরে থেকে এরকম ডাকতে ডাকতে একটা পর্যায়ে নাকি মনে হলো যে ধপাস ধপাস শব্দ করে ভারী পায়ে হাঁটতে হাঁটতে ওই জিনিসটা চলে গেল। তো নানা সকালবেলা আসছেন, ভোরবেলা, একদম ভোরবেলা আসার পর ডাকাডাকি করতেছেন। নানি তখন দরজা খুলছেন। দরজা খোলার পর নানি তখন নানাকে দেখে বলতেছেন যে রাতে তো এই ঘটনা ঘটছে, আমি তো বুঝতে পারছিলাম, আমি তো দরজা খুলি নাই। নানা তো শুনে অবাক যে কি বলো, তুমি বলছিলা ওইটা আনার জন্য, কিন্তু আমি তো পাই নাই, আমি তো একটা ব্যস্ততার মধ্যে ছিলাম, রাত হয়ে গেছে, এই গাছ এখনো কোথায় পাবো?
ওটা তো ক্ষেতের পাশে পড়ে থাকে, ওগুলো তো আবার এক জায়গা করে আটি বেঁধে তারপর নিয়ে আসতে হয়। তো আমি তো আসলে এমন সময় গেছি আর ফিরছি, সেই সুযোগটা আমি পাই নাই, আমি তো ওটা আনি নাই। আর ভালো করছো তুমি বাচ্চাটাকে নিয়ে বাইরে বের হও নাই, যদি হইতা তাহলে বড় ধরনের একটা সমস্যা ছিল। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন, এই যে ইম্যাচিউরড একটা বেবি 7 মাসে ভূমিষ্ঠ হয়েছে, যার চোখ ফোটেনি, এই বাচ্চাটাকে নেয়ার জন্য রাতের বেলা একটা পায়তারা করেছে, একটা ফোন দিয়ে এটেছে। নানি যদি শুধু দরজা একবার খুলতেন তাহলে যে কি হতো, তাহলে তো বুঝতেই পারছেন। ধারণা করা হচ্ছে যে এটা কি টাহুরা জিন ছিল যে বাচ্চা চুরি করে? হতে পারে, কারণ হচ্ছে আমরা ইতোপূর্বে ঘটনায় দেখেছি যে টাহুরা জিন দুইটা থাকে, একটা পুরুষ একটা মহিলা। একজন এমন একটা মায়াজাল সৃষ্টি করে, সেই মায়াজাল একজন আবদ্ধ হয়ে যায়, আর একটা বাচ্চাকে চুরি করে নিয়ে যায়, অথবা একটা বাচ্চাকে চুরি করে নিয়ে যায় আর একটা ওই বাচ্চা সেজে ওইখানে থাকে, একটা সময় এসে ওই বাচ্চাটাও ভ্যানিশ হয়ে যায়। এটা কিন্তু টাহুরা জিনের একটা বাচ্চা চুরির পদ্ধতি। এভাবে কিন্তু ওরা বাচ্চাকে মেরে ফেলে, খেয়ে ফেলে। হতে পারে এই টাহুরা জিনগুলোই এসেছিল নানির কাছ থেকে এই রানা আহমেদ ভাইয়ের ছোট মামাকে নিয়ে যেতে, কিন্তু আল্লাহর অশেষ রহমত ছিল, নানি বুঝতে পেরেছিলেন, উনি আর বাইরে বের হন নাই। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রানা আহমেদ ভাইকে। আর এই ধরনের সিচুয়েশনে আসলে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে চলা খুব কঠিন ব্যাপার। আল্লাহর অশেষ রহমত না থাকলে এই ধরনের সিচুয়েশনে আসলে মাথা ঠান্ডা রাখা খুব কঠিন। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যার ঘটনা শেয়ার করব তার নাম আমি বলছি না, তবে সম্পূর্ণ স্টোরি তিনি আমাকে শেয়ার করেছেন এবং তার নামটা আমি ভাবে শেয়ার করছি না, আপনারা বুঝে যাবেন তার ঘটনাটা। তো তখন তার যার যে ভিকটিম, তার বয়স ছিল 15 বছর। তো হঠাৎ করে সেদিন রাতের বেলা তিনি ঘুমাচ্ছেন এবং ঘুমের মধ্যে থেকে তার হঠাৎ করে ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে মানে হালকা আবছা কন্ডিশনে, ঘুমের ঘোরে তিনি লক্ষ্য করলেন তার মাথাটা কে জানি বুলিয়ে দিল। তিনি বুঝে ওঠার আগে বললেন, আম্মু তুমি ঘুমাও তো, এখনো ঘুমাও নাই কেন? তো এটা বলার পর কোনো ধরনের রিপ্লাই আসে না। তো নর্মালি তার মা কিছু না কিছু বলে চলে যায়, বা মাঝে মাঝে কিছু বলেও না। তো তিনি ঘুমের মধ্যে কিছু খেয়াল করেন নাই। তিনি এতটুকু মনে আছে যে তার মুখের উপরে একজনের চুল পড়াতে, তার মার চুল পড়েছে, তিনি এটা মনে করে নিয়েছিলেন। বিরক্ত লাগার পরে তিনি খুব চোখ বন্ধ করে খুব জোরে চিৎকার দিয়ে ওঠেন, কি ব্যাপার আম্মু, তুমি ঘুমাও না, আমাকে একটু ঘুমাতে দাও, আমার টায়ার্ড লাগছে। কিন্তু ওই সময় কোনো আর শব্দ নাই। চুলটা তখনও তার মুখের উপর পড়ে আছে। আর মুখের উপর যদি চুল পড়ে থাকে আপনারা খুব অস্বস্তিকর লাগে। তো একটা পর্যায়ে তিনি ঘুম থেকে জেগে ওঠেন, চোখ খুলতে দেখেন একটা মানুষ তার পিঠের উপর বসে আছে। তিনি উবুত হয়ে ঘুমাচ্ছিল। তো তার কোনো ওজন তার শরীরে তিনি পাচ্ছিল না, কেমন একটা আবছা অবস্থায় আছে বোঝা যাচ্ছে বাইরের ল্যাম্প পোস্টের আলোতে। তিনি একটা চিৎকার দেন এবং চিৎকার দিয়ে তিনি মাটিতে পড়ে যান। পরদিন সকালে তার ঘুম ভাঙে এবং তিনি নিজে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যেটা অবস্থা, যে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর তিনি তাকে ওই একই অবস্থায় পান ফ্লোরে। তার তিনি যে রাতের বেলা চিৎকার দিয়েছেন সেটা কেউ কোনো ধরনের শব্দ পায় নাই। তো তিনি এরপর আর কিছুই মনে করতে পারছেন না, এরপরে তার আর কিছুই মনে নেই। এবং বাকি ঘটনাটা তার মার কাছ থেকে শুনবো আমরা। এবার তার আম্মু ঘটনা বলা শুরু করেছে এবং বলেছে যে সেদিন তাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার মেয়েকে তিনি তার মেয়েকে এরকমভাবে পান যে পুরো মেয়ের চুলগুলো ঝাঁকড়া হয়ে আছে, চুলগুলো সব সামনের দিকে, আর মেয়েটা চুপ করে হাতু গেড়ে বসে আছে। এরকমভাবে বসে আছে যে তাকে কেউ ভয় দেখিয়েছে, এরকম অবস্থা। যখনই ওর দিকে তার মা তাকাতে যায় তখনই তার ভয় লাগতে থাকে। তো আন্টি বলছে যে এটা হঠাৎ করে হলো, সুস্থ সবল মেয়ে আমার রাতের বেলা ঘুমালো, অথচ হঠাৎ এটা কি হলো? তারা টেনশন করা শুরু করে দেয়। সেই সাথে সাথে তিনি তার মেয়েকে নিয়ে যায় ডক্টরের কাছে বিকালবেলা। ডক্টর কিছুই ধরতে পারলো না এবং যখন প্রেসক্রিপশন লিখছে তখন হঠাৎ করে ডক্টরের রুম থেকে এই আপুটা বের হয়ে রাস্তায় বসে রইল ফুটপাতে। তখন তার বাবা মা গিয়ে ফুটপাত থেকে তাকে ধরে নিয়ে বাসায় নিয়ে যায়। পড়াশোনা টোটালি বন্ধ, বাসায় কিছুই করছে না,
কিছু খেতে দিলে তিনি মানা করতো যে খাবে না। রাতের বেলা ফ্রিজ থেকে বরফ ফলা মাছগুলো বের করে কামড়াতে থাকতো। পরে আন্টি সেগুলো রান্না করে দিলেও খেত না। তো তাদের টেনশন এবং বাড়তে থাকে আস্তে আস্তে যে কাহিনী কি, মাথা টাথা চলে গেল কিনা, পাগল হয়ে গেল কিনা। আর এরকম পাগল হলে পাগল অবস্থায় থাকলে কিভাবে সামনে মেয়েকে বিয়ে শাদী দিবে, এগুলি মাথা চিন্তা আসতে থাকে। এরকম করে প্রায় 4 মাস চলে যায়। তার মেয়ে শুকিয়ে একদম কাঠ, কিন্তু হঠাৎ করে তার মধ্যে আরও হিংস্রতা চলে আসে। তিনি বটি দাও নিয়ে কয়েকবার মারতে পর্যন্ত আসে। একবার তার বাবার গায়ে কোপও দিয়ে ফেলে। রক্ষা পায় গ্রাম থেকে আসা তার চাচাতো বোন থাকায়। সে তার হাত ধরে এবং হালকাভাবে তার বাবার গায়ে ওই বটির কোপটা লেগে যায়। সেই থেকে তার কাছে গেলে কেউ গেলেই কিছু ছুঁড়ে মারে তার সামনে, এবং নিজের হাত নিজেই কামড়াতো। ওই অবস্থায় এক পর্যায়ে না পেরে এই আঙ্কেল আন্টি তার মেয়েকে সারা শরীরে শেকল দিয়ে বাঁধে, এবং শেকল দিয়ে তার পাগলামি না করলেও সে দেখা যেত যে সে গোঙাতো, সে চিৎকার করতো, এবং যা বাথরুম টাথরুম যা আছে সব ওই জায়গায় করতো। এত খারাপ অবস্থা হয়ে গেছিলো, শুকিয়ে কাঠ হয়ে গেছিলো, চুল টুল ছিঁড়ে ফেলতো। তো 6 মাস পর সন্ধ্যার থেকে তার মা তাকে দুপুরের খাওয়া দিয়ে গেলে ওই অর্ধেক মুরগি সেদ্ধ দিলেই সে খেত, মুরগি গুটে সেদ্ধ দিলেই খেত। তিনি হঠাৎ করে বলে ওঠে এটুকু তার হবে না, তার আরও লাগবে। এই অবস্থায় এই অবস্থায় তার প্রথম কথা। এছাড়া বাথরুমও ওই যে আমি বললাম যে তার এমন অবস্থা ছিল সে ঘরের মধ্যে সব কিছু করতো। রিয়াপুর সামনে আয়নার সামনে নিলে সে খুব জোরে চিৎকার দিয়ে উঠতো এবং গোঙাতে থাকতো। আয়নার সামনে তাকে নেওয়াই যেত না। হঠাৎ করে তার মা তার সাথে থাকা শুরু করে দেয়, কারণ তিনি হঠাৎ করে ছটফট করা শুরু করে, রাতের বেলা ছটফট শুরু করে দেয়, এবং রাতের বেলা খুব জোরে বলতো যে চিৎকার করে, আমাকে তোরা আটকাতে পারবি না, আমি চলেই যাব। তো এরকম চিৎকার রাত 3-4টার দিকে আসতো, এবং তিনি 3-4টার দিকে তার বাবা মা 3-4টা, তার মা তো তার সাথে থাকতোই। এবং কয়েকবার প্রতিবেশীরাও সহ্য করতে কয়েকদিন সহ্য করলেও পরবর্তী সময় সহ্য করতে না পেরে প্রতিবেশীরাও কমপ্লেন করে, কী ব্যাপার আপনাদের বাসায় এরকম চিৎকার চেঁচামেচি। প্রথমে অনেকে চিন্তা করে যে ওনাদের বাসায় কোনো কাজের মেয়েকে টর্চার করে কিনা, কিন্তু তার মেয়ের যে কন্ডিশন এরকম এটা তো সবাইকে বলতে পারছিল না। তো তাদের বরাবর সামনাসামনি বিল্ডিংয়ে এক আন্টি থাকতো, সেই আন্টির সাথে এই আন্টির আবার খুব ভালো সম্পর্ক, এই আপুর মার। তো এই আন্টি একদিন পর্দা সরে যাওয়াতে ওনার মেয়েকে বেঁধে রাখা অবস্থায় দেখতে পায়, এবং সাথে সাথে তিনি আন্টিকে জানায় এই কাহিনী দেখলাম, আমি আসছি আপনার বাসায়, আসলে ঘটনা কি। তিনি ওই বাসায় যায় এবং বলে যে ঘটনাটা হচ্ছে হঠাৎ করে কারণ সারা এরকম শুরু করেছে, কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না, কি করব। এবং আমাদের মসজিদের ইমামকে দেখালাম, আর ওইটা ওনাদের নিজেদের বাড়ি, তো আশেপাশের ওই এলাকার মসজিদও তার পরিচিত। তো মসজিদের ইমামকে তার বাবা বলেছিল, তো ইমাম কিছু পানি পড়া দিয়েছিল, কোনো কিছু হয় নাই, এবং কাউকে জানাতেও পারছিল না বিষয়টা। তো ডক্টর দেখাচ্ছিল কিন্তু কোনো রেজাল্ট আসছিল না। এটা তিনি ওই আন্টিকে জানান। ওই আন্টি, তো সে আন্টি বললো যে আসলে কাহিনিটা তিনি বুঝতে পারছে, তো এক কাজ করেন আপা, আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন উনি কিছু করতে পারে কিনা। এটা কিন্তু ব্যাক ইন 2016 সালের কথা। তো যেদিন আন্টিটা বললো যে ওই হুজুরের সাথে যোগাযোগ করতে, তো ওনারা যোগাযোগ করে এবং হুজুর একটা ডেট দেয়। তো হুজুর এই ডেটটা দেয় হচ্ছে যেদিন যোগাযোগ করে তার থেকে 8 থেকে 10 দিন পর। ওই ডেটের মাঝখানে আন্টি একটা স্বপ্ন দেখে ওই হুজুর আসার আগে দিয়ে। ওই হুজুরের সাথে দেখা করে 2-3 দিন পরে একটা স্বপ্ন দেখে। তিনি দেখেন একটা লাশের খাটিয়ার মধ্যে আন্টি শুয়ে আছে, আর 4জন বিদঘুটে কালো শরীরের কালো বর্ণের একটা 4জন মানুষ, বিশাল দেহি 4জন মানুষ তার লাশ খাটিয়া ধরে নিয়ে যাচ্ছে, এবং লাশের খাটিয়ার সামনে দাঁড়িয়ে আছে তার মেয়ে লাশের খাটিয়াটা ধরে নাই। আর তার মেয়েটা খুব জোরে জোরে চিৎকার করে তীক্ষ্ণ গলায় বলছে, তোকে জ্যান্ত পুঁতে দিব আর তোর মাথাটা রেখে দিব, দেখবো তোকে কে বাঁচায়। এটা স্বপ্নে তিনি পরিষ্কারভাবে দেখতে পান এবং চিৎকার দিয়ে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর যখন ঘোর কাটে তখন তিনি আঙ্কেলকে বিষয়টা বলে। আঙ্কেলও বুঝতে পারছিল ঘটনা খারাপের দিকে যাচ্ছে। ওনার একটাই মেয়ে, এরকম করতে থাকলে তো ওনারা বাঁচবে না। এবং মেয়েটা সুস্থ সবল ছিল, অথচ 6-7 মাস তার পুরো জীবনটা তছনছ হয়ে গেছে। উনি অফিস করতে পারতো না, অফিসে কাউকে বলতে পারতো না, আত্মীয় স্বজন কাউকে বলতে পারতো না, কেউ বাসায় আসতে পারতো না। একটা বিতিক হিস্ট্রি অবস্থায় তারা চলছিল আর কি। তো যাই হোক, ওই হুজুর আসার 3-4 দিন আগে বাসার মধ্যে হঠাৎ করে রান্নাঘরের বাথরুমে অহেতুক শব্দ পাওয়া যেত। বাথরুমের মধ্যে দেখা যেত অনেকগুলো বাদুর কিচকিচ করছে, বাদুর উঠছে বা ভিতরে কিছু যদি আটকা পড়ে উঠতে থাকে সেরকম শব্দ পাচ্ছে তারা।
অথবা রান্নাঘরে একদিন আন্টি যাওয়ার সময় রান্নাঘরে দেখলো যে তারই সদৃশ একজন মানুষ থালা বাসন মাজছে। তিনি আতঙ্কের মধ্যে থাকা হতো, হঠাৎ চিৎকার করে উঠছে, বাথরুমের মধ্যে ঝপঝপ করে কে জানি গোসল করছে, সারা বাড়িতে মরা মানুষের গন্ধ, মানে মরা মানুষের পটকা গন্ধ এরকম। এটা চিকা মরার গন্ধ না বা এটা শুয়ের গন্ধ না, মরা মানুষের গন্ধ, অনেক দুর্গন্ধ, এবং ধূপ জ্বালিয়েও সেই গন্ধ সরানো যেত না। তো পাশের বাসার সেই আন্টিকে একদিন নিয়ে আসে, আন্টি বলে যে তোমাকে আপনি গন্ধ পান কিনা, কিন্তু আন্টি আঙ্কেল দেখতো তার গন্ধ শুধু ওই দুইজনই পেত, ওই আন্টিও পেত না এবং বাসার মধ্যে যে গ্রামের চাচাতো বোন থাকতো তিনিও পেত না। এবং মাঝে মধ্যেই এই মাথা নাড়াতো, তার মেয়ে ওই বাসার মধ্যে হঠাৎ করে মাথা নাড়াতো, অ্যাবনর্মাল জিনিস সব আন্টি আঙ্কেল দেখতো, আর কেউ দেখতো না। তো হুজুরের আসার আগের দিন রাতের বেলা আঙ্কেল স্বপ্ন দেখেন, তিনি দেখেন তার মেয়ে বারান্দা থেকে ঝাঁপ দিচ্ছে এবং বলে যাচ্ছে যে বাবা আমি আর বাঁচবো না বেশি দিন, আমাকে ক্ষমা করে দিও। আঙ্কেল সকালে আন্টিকে এটা বলে যে আমি রাতের বেলাটা দেখলাম, হুজুরকে তাড়াতাড়ি ডাকতে হবে। তো সেদিন রাতের বেলা সেদিন আবার হুজুর সময় দিয়েছিল মাগরিবের ওয়াক্তে, কিন্তু হুজুর আসে রাত 10টার দিকে এশার নামাজের পর। অনেক দূর থেকে এসেছে এবং হুজুরের সাথে আরও 4 জন লোক ছিল। আঙ্কেল নিচেই দাঁড়িয়ে ছিল হুজুরের সাথে দেখা করে, মানে হুজুরকে দেখিয়ে বাসায় উঠাবে, এমন সময় হুজুরের সাথে দেখলো যে আরও 4 জন লোক আছে। তো হুজুর 4 জন লোককে ইশারায় করলো এবং তারা নিচে দাঁড়িয়ে রইল। তো আঙ্কেল নিচ থেকে হুজুরকে উঠানোর সময় জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, ওই 4 জন লোক কি আসবে না নাকি? তো হুজুর বলে ওরা বাড়ির চারিপাশে পাহারা দিবে, ওরা চলেন, আপনি বুঝবেন না, চলেন। তো আঙ্কেল ভয়ে ভয়ে উপরে উঠলো, হুজুর তাদের ড্রয়িং রুমে বসলো, বলে হাত নাড়িয়ে বলতে লাগলো অনেক শত্রু আপনাদের, অনেক শত্রু, তবে শত্রু এত কিছু করে নাই। আপনি আপনার মেয়েকে দেখলাম, ও শিকল দিয়ে বাঁধা, তাই না? আচ্ছা, আপনাদের গতকাল রাতে ঘুমাতে পারেন নাই আপনারা, ওকে খুব খারাপ একটা কিছু জেঁকে বসেছে। আপনাদের সবাইকে বলছি, এবং আপনারা সবাই হয়তো ধ্বংসের দিকেই যাচ্ছেন। আপনার মেয়েটা কিসে পড়ে বলেন তো? তো বললো যে ক্লাস 9-এ পড়ে, এই স্কুলে পড়ে। বললো না, স্কুলের না, আপনারা একটু বলেন তো এটা ও কি অন্য কোথাও পড়তে যায় কিনা? তো আন্টি বলে যে হ্যাঁ যায়। তো বলে সেখানে কি ছেলে মেয়ে একসাথে নাকি? আন্টি বলে হ্যাঁ। বলো ওখানে একটা ছেলে আছে রুদ্র নামে, আপনি কিরকম নাম শুনছেন ওখানে? তো আন্টি বললো যে হ্যাঁ, আপনি কীভাবে জানলেন? হুজুর বললো আমি জানি, আমি সব জানি। এর মধ্যে পুরা বাসার মধ্যে হুজুর কি জানি পড়ছে আর পানি ছিটাচ্ছে। আর হুজুর বসলো ড্রয়িং রুমে আর বললো ওই ছেলেকে নিয়ে আসেন যেভাবেই পারেন, কালকে আমি সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আসবো, আপনাদের বাসায় বসবো। আপনার বাসার চারিপাশে 10 জন জিন আছে এবং ঘুরছে, ওরা আমার দিকে তাকিয়ে আছে, আমি আপনাদের বুঝাতে পারবো না, এবং খুব খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে, কন্ডিশনটা ভালো না আপনাদের বাড়ির। তো আমার লোকজন ওরাকে ট্যাকেল দিয়ে রাখছে, তবে আপনারা যে যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি করেন, কিছু টাকা পয়সার বিষয় আছে, না হলে দেরি হলে আপনাদের সবার লাইফ বরবাদ হয়ে যাবে। খুব অল্প টাকার বিনিময়ে তিনি একটা জিনিস বললেন আর কি, চলে গেলেন। তো এই বলে হুজুর চলে যায় এবং হুজুর নিচে নেমে আস্তে আস্তে একা একা হাঁটতে শুরু করে দেয়। বারান্দা থেকে আন্টি স্পষ্ট দেখেন। আর আঙ্কেল বলেছিল 4 জন লোক আছে, আঙ্কেলও বারান্দা থেকে দেখলো 4 জন লোক, ওনার সাথে আর কেউ গেল না। সেদিন রাতের বেলা পুরা বাসা ঠান্ডা, একদম কাক পক্ষী, কোনো ধরনের শব্দ নয়, একদম পিন ড্রপ সাইলেন্স। তার মেয়ে শুধু বলছে পানি খাবো পানি খাবো পানি খাবো। তার মেয়েকে পানি দেওয়া হলে তার মেয়ে খুব বাজেভাবে জিভ বের করে তাকাচ্ছিল। সেই রাতে ভারী কোনো খাওয়া দাওয়া উনি খেলেন না, মানে মেয়েটা খেলেন না। বোঝা যাচ্ছিল তার বাড়ির চারিপাশে শুধু বাতাস আর বাতাস, এত বাতাস অত গরমে এটা কেউ এক্সপেক্ট করেনি। রাত 3টার দিকে তারা তাদের ড্রয়িং রুমে অনেক চিৎকারের শব্দ পেতে থাকলো এবং বাঁচাও বাঁচাও টাইপ চিৎকারের শব্দ। আর এদিকে হুজুর বলে গেছিল বাসায় যদি কোনো সাউন্ড হয় তাহলে চুপ করে তা শুনতে থাকবেন, কোনো ধরনের শব্দ করবেন না এবং উঠে দেখতে যাবেন না কি হচ্ছে। আঙ্কেল শুনছে তার মেয়েও চিৎকার করছে, এদিকে আঙ্কেল ভয়ে প্রেশার হাই হয়ে যায়। কোনো মতে রুমে থেকেই তিনি তার নিজেকে কন্ট্রোল করলেন। আন্টি এদিকে আল্লাহ আল্লাহ করছে, সারা রাত তাদের এভাবেই কাটে। ফজরের আজানে দেওয়ার সাথে সাথে সব বন্ধ হয়ে যায়, তার মেয়ের চিৎকার বন্ধ হয়ে যায়, ড্রয়িং রুমের চিৎকার বন্ধ হয়ে যায়। সারা রাত কে ঘুমাতে পারে না। সকাল হলে একটু ঘুমায়। হুজুর আসে মাগরিবের পর, হুজুর এসে ড্রয়িং রুমে বসে। এবং আমি একটা জিনিস বলে রাখি, ওই যে ওই আপু যে বাসায় ছিল, তার গ্রাম থেকে যে চাচাতো বোন, উনি কিন্তু কিছুই শুনছিল না। বসার পর সেই ছেলেকে আনা হয়, আনার পর সেই ছেলেকে বলা হয় তুমি কিভাবে তাবিজ করে সেটা আমরা খবর পেয়েছি, তুমি যদি তোমাকে নিলে তোমাকেও তাবিজ করা হবে, তুমি আমাকে বলো যে তুমি কিভাবে করলে। তো প্রথমে ছেলে অস্বীকার করলো, পরবর্তী সময় ছেলে বলে তার দাদিকে দিয়ে তিনি তাবিজটা করেছেন, তার দাদি তাবিজ করতে পারে।
তিনি কবরের মাঝখানে 3 কবরের মাঝখানে একটা তাবিজ গেড়েছে, আর একটা পুটলির মতো গরুর রক্ত দিয়ে এই মেয়েটার চুল আলাদা করে নিয়ে ওদের বাসায় রেখেছে, এবং ওটা দিয়েই তিনি ব্ল্যাক ম্যাজিক তার দাদি করেছে। তো যাই হোক, কারণ মেয়েটার প্রেমের প্রস্তাব ছেলেটা প্রত্যাখ্যান করেছিল এবং ছেলেটার আপন দাদিকে দিয়ে ছেলেটা এসব করায়। তো দাদির ওই জিন দিয়ে কাজ করিয়েছে। পরে যে মারতে এসেছিল ওই জিনেরই, যে মারতে এসেছিল যে জিন, সেই জিন আবার দাদির জিনের পরিচিত। তো যে জিন মারতে ছিল তাকে ওই হুজুর 2 ঘন্টা চেষ্টা করার পর জিনটাকে নিয়ে আসে, এবং মেয়েটা তার সামনে তখন বসা, চোখ বন্ধ করে মেয়েটা কথা বলতে থাকে। এক পর্যায়ে মেয়েটাকে মারার জন্য বেশ কিছু টাকাও দিয়েছে, বেশ কিছু তদবির করার পরে মেয়েটাকে মারতে এসেছে তারা, এবং মেয়েটাকে মারার জন্য প্রায় 20টা খাসি দেবে সম্ভবত, এটা এরকম কিছু একটা ওই জিনটা বলে। এবং ছেলেটাকে পরে আটকে রেখে কথায় এসব বের করে কোথায় জিনিসটা আছে। তো পরে ছেলেটা সাথে করে এটা নিয়ে আসছিল, কারণ ছেলেটা ভয় পেয়ে যায়। তো ছেলেটার সাথে সাথে ওইটা দিয়ে দেয়, এবং দেওয়ার পরে ছেলেটার ওই জিনিসটাকে পুড়িয়ে দিয়ে ওই অ্যাশটা ছাদের উপর রেখে দেওয়া হয়। এবং ছাদের উপর রাখার পরের দিন সকালবেলা ছাদে ওই জিনিসটা আর পাওয়া যায় না, কিন্তু ওই দিন রাতের 10টার দিকে তার মেয়েটা, ওই আঙ্কেলের মেয়ে, একদম অবস্থা খারাপ, চুল মাঝখানে আছে, একটা জায়গায় আছে একটা জায়গায় নাই, এরকম অবস্থা, বলে ওঠে বাবা, ও বাবা। বাবা বলার পরপরই আঙ্কেল বুঝে যায় যে মেয়েটা তখন নর্মালের দিকে যাচ্ছে, কারণ মেয়েটা এই লাস্ট 7 মান্থসে কখনো তার বাবাকে ডাকে নাই, মাকে ডাকে নাই, শুধুমাত্র নিজের রুমে এরকম বাধা অবস্থায় ছিল। তো বললো বাবা আমার কিছুই মনে নাই, এই বলে কান্না করতে থাকে। একটা পর্যায়ে তাকে নর্মাল করে, তার মাথার সম্পূর্ণ চুল চেঁচে দেওয়া হয়, এবং তাকে নর্মাল করতে লাগে হচ্ছে 9 মাস 10 মাসের মতো। তো মেয়েটা প্রায় সময় ভয় পেত, কিন্তু এরপর থেকে ওই হুজুরের এই জিনিসটা করার পর থেকে ওই হুজুর ওই জিনকে বলেছিল তুমি কি করবা, তোমাকে কিন্তু ওকে ছাড়তে হবে। তো বেশ হুজুরের পাওয়ারফুল জিন, ওই পাওয়ারফুল জিনদের মাধ্যমে তাকে রিকোয়েস্ট করার পরে বলেছে ঠিক আছে আমি আসলে ভুল করেছি, আমার ভুলটা করা হয় না, এটাও কোনো রিজন না, আমি এখানে আসছি, আমাকে এরকম লোভ দেখানো হয়, তো আমাকে কিছু খাসি দিতে হবে। তো ওই খাসিটা হুজুরকে দেওয়ার মাধ্যমে খাসি দেওয়া হয় তাদেরকে, এবং তোমরা যদি খাসি দাও তাহলে আমি ছেড়ে চলে যাব, আমাকে এই জিনিসটা পুড়িয়ে ছাদের মধ্যে এটার ছাইটা রাখবা। তো যাই হোক, পরে রাখা হয় এবং 3টা খাসি দেওয়া হয়, 4টা খাসি হয় না, 3টা খাসি দেওয়া হয়, এবং পরবর্তী সময়ে ওই খাসিগুলোর মাংস আলাদা করে রান্না করে ছাদের উপর রাখার পরে ওনারা ওকে ছেড়ে দেয়, এবং এটা ওই দিন রাতের বেলায় হয়, এবং তার মেয়ে রাত 10টা থেকে আস্তে আস্তে নর্মাল হতে থাকে, এবং এটুকু ইনশোর করে যায় ঠিক আছে তোমাদের মেয়েকে আমরা ছেড়ে দিচ্ছি, এবং এখানে ওকে কেউ ডিস্টার্ব করতে আসবে না, এবং আমরাও কখনো আসবো না, এটা বলে চলে যায়। এবং যে মারতে আসে তাকে খুব ভয় দেখানো হয়, মারাত্মক ভয় দেখানো হয়, মেরে ফেলার ভয় দেখানো হয়, আগুন দিয়ে মেরে ফেলার ভয় দেখানো হয়। যাই হোক, পরবর্তী সময় তাকে ওই মেয়েটা নর্মাল হয় 9 মাস পরে, এবং 2019 সালে তারা সপরিবারে আমেরিকায় পাড়ি জমান, এবং ওই আমেরিকাতে তাদের আত্মীয় আগের থেকেই অ্যাপ্লাই করে রেখেছিল, তার মার বোন। তো পরে তারা ফুল ফ্যামিলি আমেরিকাতে যান 2019 সালে। তো এটা ছিল ঘটনা, এটা শেয়ার করেছেন হচ্ছে আমারই একদম নেইবার, যিনি শেয়ার করেছেন তারই ক্লোজ একজনের ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শরাফত ভাই, ওনার বাড়ি রাজশাহীতেই। বেশ কিছু বছর আগে উনি ওনার বন্ধুর সাথে গল্প করছিলেন, হাঁটাহাঁটি করছিলেন, তখন ওনাদের এই আলাপচারিতার মাঝে একজন ব্যক্তি চলে আসেন। ওই ব্যক্তিকে দেখেই ওনার বন্ধু বলে ওঠেন, কি আমার কেশবতী মামা, কেমন আছো? তো মামাও মৃদু হেসে দেন। এরপর এই শরাফত ভাইয়ের সাথে পরিচিত হন, যেটাকে পরিচয় করে দেয় আমার বন্ধু। এরপরে উনি চলে যান। তো শরাফত ভাই উনি কিন্তু বেশ অবাকই হন, কারণ হচ্ছে ওই মামার মাথায় চুল নাই, একদম মাথাটা টাক হয়ে গেছে। আর উনি যে কোনো সেলুনে গিয়ে মাথা টাক করেছেন বিষয়টা এরকম না, ওনার মাথা একদম পুরোপুরি টাক। কিন্তু উনি একজন ইয়াং মানুষ, ইয়াং বলতে এখন মধ্যবয়স্ক হয়ে গেছেন, তারপরও উনি যথেষ্ট ইয়াং। এই যে কেশবতী মামা বলল, শরাফত ভাইয়ের বন্ধু কেন এটা বলল, এটা তো ওনার মাথায় খেলে না। উনি তখন তার বন্ধুকে জিজ্ঞেস করলেন যে হ্যাঁ রে, মামার মাথায় তো চুল নাই, তুই কেশবতী বলে তাকে কটাক্ষ করলি কেন? মামা মনে কষ্ট পেল না? তখন বন্ধু বলে যে আরে না, উনি মনে কষ্ট পায় নাই, আমরা মাঝে মাঝে তাকে বলি, উনি হেসে উড়িয়ে দেন। আর এটা তো বাইরের কেউ বলে না, আমরাই বলি, এটা তো একটু মজা করতেই পারি ভাগিনা হিসাবে, উনি এটাতে কিছু মনে করেন না। তবে ওনার যে মাথায় চুলটা নাই, এটার পিছনে একটা রহস্য রয়েছে।
তখন ওই শরাফত ভাই রহস্যটা জানার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। তখন তার বন্ধু বলতে থাকে যে ঘটনাটা শুরু 2000 সাল বা 2001 সালের দিকে। রাজশাহী শহরেই শাপলা ছাত্রাবাস নামে একটা জায়গা আছে। এই শাপলা ছাত্রাবাসের কাছে একটা জোড়া পুকুর রয়েছে। এই জোড়া পুকুরের কাছে উনি বিভিন্ন সময় যেতেন। তো একদিন হয় কি, খুব বৃষ্টি হচ্ছিল, উনি ওই বৃষ্টির মধ্যে ওই জোড়া পুকুরে গোসল করতে গিয়েছেন। জোড়া পুকুরকে ঘিরে অনেক কথাই প্রচলিত আছে। তো উনি গোসল করেছেন, বেশ কিছু সময় গোসল করে যখন উঠে আসছেন, উঠে ওই বৃষ্টির মধ্যেই হেঁটে হেঁটে বাড়িতে আসছেন। বাড়িতে আসার সময় উনি হঠাৎ করে দেখেন যে বৃষ্টির মধ্যে একটা মেয়ে, একটা কিশোরী মেয়ে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। অনেকে বৃষ্টিতে গোসল করে না, ওই রকম আর কি। তো উনি আবার এগিয়ে যান, এগিয়ে গিয়ে বলেন যে এই তুমি কে, এই বৃষ্টির মধ্যে গোসল করতেছো কেন, ঠান্ডা লেগে যাবে। তো উনি বেশ আগ্রহ এবং বিনয়ের সাথেই কথাগুলো বলছিলেন। ওই মেয়েটি ওনার সাথে কথা বলে, বলে যে আমার বাসা এখানেই, নামও বলে একটা, কিছু একটা বলেছিল নাম। তারপর ওই মেয়েটির সাথে কিছুটা সময় আলাপচারিতা হয়। এরপরে মামা চলে যান, উনি ওনার বাড়িতে চলে যান। তো যাওয়ার পর ওই মেয়েটার কথা ওনার বারবার মনে হতে থাকে। এরপর যখন ওই দিকটাতে গিয়েছেন, দিন হোক, বিকাল হোক, রাত হোক, তখনই ওই মেয়েটার সাথে ওনার দেখা হয়েছে। মেয়েটাকে উনি একাই দেখেছেন সব সময়। তো তার সাথে কথা হয়। একটা পর্যায়ে এই শরাফত ভাই উনি ওই মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েন। ওনার এই দুর্বলতার কথাও ওই মেয়েটিকে উনি জানান। মেয়েটাও সম্মতি দেয়। এরকমভাবেই মেয়েটার সাথে ওনার কথাবার্তা চলছিল। তখন তো এরকম মোবাইল ফোন সবার হাতে হাতে আসে নাই, 2000 সাল বা 2001 সালের কথা। সবে মাত্র বিভিন্ন জায়গায় মোবাইলের টাওয়ারগুলো বসানো হচ্ছে। একটা পর্যায়ে মামা ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেন। মেয়েটা তো প্রথমে রাজি হতে চায় না, বলে না না, আসলে তোমার সাথে আমার তো আসলে এভাবে হয় না, তোমাদের সাথে আমাদের মিলবে না। এখন মামা বলেন যে কেন মিলবে না, আমার পরিবার তো সচ্ছল, আমিও তো সচ্ছল, তোমাকে তো আমি চালাতে পারবো, এটা নিয়ে তো সমস্যা নাই। বলে না, আসলে তুমি বিষয়টা বুঝতে পারতেছো না, আমরা এইভাবে কথা বলতেছি, এভাবেই বলি, এটাই ভালো, এটাই সবার জন্য মঙ্গল হবে। কিন্তু মামা তো রাজি না। মামা বলে যে আমি আমার গার্ডিয়ানকে বলে রাজি করিয়েছি যে আমি একটি মেয়েকে পছন্দ করি, তারা তোমার মা বাবার সাথে কথা বলতে চায়, আর তুমি তোমার মা বাবাকে বুঝাও, আমি আগে তাদের সাথে গিয়ে কথা বলবো, এরপর আমি আমার মুরব্বীদেরকে তোমার মুরব্বীদের সাথে পরিচয় করিয়ে দেব। মেয়েটা তো রাজি হয় না, একটা পর্যায়ে এসে রাজি হয়। তবে একটা কথা, ওই মেয়েটাকে উনি অধিকাংশ সময়ই দেখতেন ওই জোড়া পুকুরের কাছে, ওই শাপলা ছাত্রাবাসের কাছে যে জোড়া পুকুর রয়েছে ওইখানে। তো উনি তো ওই দিকটাতে যেতেন। একদিন হয় কি, ওই মেয়েটা বলে যে ঠিক আছে, আজকে চলো আমি আমার পিতামাতার সাথে তোমার দেখা করাই দেই। তো উনি চিন্তা করছেন যে হয়তো বা কোনো দিকে নিয়ে যাবে, বাড়ি টাড়ি এই পাশেই হয়তো বা মেয়েটার। তো মেয়েটা তার হাত ধরেছে, হাত ধরে জোড়া পুকুরের ভিতর নামা শুরু করেছে। মামা চিন্তা করছেন যে কি ব্যাপার, যাবো হলো মেয়েটার বাড়ি, ও জোড়া পুকুরের মধ্যে নেমে যাচ্ছে কেন? বিষয়টা প্রথমে কিছুটা রসিকতা মনে করছেন, যে মেয়েটা হয়তো একটু রসিকতা করছে, এই পুকুর ঘাটে বসে এখন হয়তো বা কিছুটা গল্প গুজব করবে, এরপরে উঠে যাবে। তারপর যখন পুকুরের পানিতে নামা শুরু করেছে, হাত ধরে টানতে টানতে নামিয়ে নিয়ে যাচ্ছে, তখনও মামা চিন্তা করেছেন যে হয়তোবা পুকুরের পানিতে দুইজন একসাথে গোসল করবেন, এটাও একটা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে, এরকমটা চিন্তা করছেন। এরপর যখন কোমর পানিতে নিয়ে গেছেন, তখন দেখে মেয়েটা হাত চেপে ধরে তাকে আমার পানির ভেতর টেনে নিয়ে যাচ্ছে। তখন উনি বারবার বলছে যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন ওনার মনের মধ্যে একটু ভয় লাগা শুরু করে, যে না তো, এটা তো আসলে কোনো রোমান্টিসিজমের মতো কিছু মনে হচ্ছে না। এরপর মেয়েটা হ্যাঁচকা টানে তাকে পানির নিচে নিয়ে যায়। যখনই পানির নিচে নিয়ে গেছে, উনি দেখেন যে আরে এটা কি, এই পুকুরে তো উনি এর আগেও গোসল করছেন, পানির নিচে এরকম তো কখনো দেখেন নাই, এটা একটা ভিন্ন জগৎ, কোনো পানি নাই, কিচ্ছু নাই।
সেখানে অনেক কিছু, অনেক ভিন্ন ভিন্ন জিনিস, সেখানে গাছপালা রয়েছে, ঘরবাড়ি রয়েছে। উনি তো অবাক হয়ে যান। তখন ওই মেয়েটা বলে যে এই তোমাকে আমি বলছিলাম না যে আসলে আমাদের সাথে তোমার মিলবে না, আসলে আমি তোমাদের মনুষ্য সমাজের কেউ না, আমি হচ্ছি একটি জিনের মেয়ে, আমি একজন জিন যাকে তোমরা পরী বলো। আমি তোমার কথা আমার পিতামাতাকে বলেছি, তারা প্রথমে রাজি ছিলেন না, তারপর ওনারা রাজি হয়েছেন, তোমাকে নিয়ে যেতে বলেছেন, এই জন্যই তোমাকে নিয়ে আসছি। তোমরা এমনিতেই পুকুরে গোসল করো, কিন্তু কখনোই আমাদেরকে দেখো না, আর আমরা যদি তোমাদেরকে নিয়ে আসি তবেই এই পুকুরের নিচের এই অদ্ভুত জগৎ তোমরা দেখতে পারবে। তুমি প্রথম দিন যখন এই পুকুরে গোসল করতে নেমেছিলে বৃষ্টির মধ্যে, তখন পানির নিচ থেকেই আমি তোমাকে দেখি, তোমাকে দেখে ভালো লাগে। এরপর আমি মানুষের স্রোতে বৃষ্টির মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকি তোমার সামনে, তুমি কথা বললা, এরপর থেকে তোমার সাথে আমার কথাবার্তা শুরু হয়ে গেল। তারপরও আমি চাইনি যে তোমার সাথে আমার বিয়ে হোক, কারণ এটা আসলে ওভাবে সম্ভব হয় না। তারপরে তুমি জোর করেছো, আমি রাজি হয়েছি, আমার পিতামাতা রাজি হয়েছে, চলো তো আমার পিতামাতার সাথে তোমার পরিচয় করাই দিই। এরপর ওই জিনকন্যার মেয়ের সাথে তো পরিচয় তার হয়েই গিয়েছিল। এরপর তো তার পিতামাতা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন সবার সাথেই পরিচয় হতে থাকে। কিন্তু মামা কিন্তু ভয় পাচ্ছিলেন। উনি চিন্তা করলেন, আরে আমি কি মনে করলাম, আরে কোথায় এসে পড়লাম। উনি ভয় পাচ্ছিলেন যে উনি আদতে আর উপরে ফেরত যেতে পারবেন কিনা। তো ওইখানে ওই মেয়েটার মা বাবা তাকে খুবই বিনয়ের সাথে সম্মান করে, খাবার দাবার সব কিছু, এভরিথিং সব কিছুর ব্যবস্থা করেছিল। উনি ওখানে কয়েকটা দিন ছিলেন, ওখানে ঘুরে বেরিয়েছেন, খুব বেশি সমস্যা হয়নি। কয়েকদিন পর ওই মেয়েটি একই রকমভাবে তাকে আবার পানির উপরে তুলে নিয়ে আসে। তুলে নিয়ে আসার পর ওনার শরীর কিন্তু ভিজে গিয়েছিল। উনি যখন পানিতে নেমেছেন, নেমে যখন ডুব দিয়ে চলে গেছেন, তখন তার শরীর ভিজা না, কিন্তু যখন উনি বের হয়ে আসছেন তখন ওনার শরীর আবার ভিজা। অর্থাৎ পানির ভেতরে যখন উনি ভিজতে ভিজতে নেমে গেছেন, ওই জগতে চলে গেছেন, তখন ওনার শরীরটা কিন্তু পুরোটাই শুকনো, উপরে আসার পর ভিজা। তো যাই হোক, উনি যখন বাসায় গেছেন, বাসার লোক তো অবাক, এই তুই এই কয়েকদিন কোথায় ছিলি, আর এই রুম ভেজা শরীরে তুই কোত্থেকে আসলি। উনি তখন এই বিষয়টা বলতে চায় নাই। ওই মেয়েটা তাকে ওই পুকুরের উপর পর্যন্ত উঠিয়ে দিয়ে সে আবার নিচে চলে যায়। উনি তো বাসায় যায় বলতে চায় না, একটু কোথায় গেছিলাম এটা সেটা, বন্ধুদের বাসায়, ভিজে গেলি কিভাবে, বলছে যে পুকুরে পড়ে গেছিলাম আসার সময় পা পিছলে, এরকম কিছু একটা বলেন। তো পরিবারের লোক ওরকম সন্দেহ করে নাই। আর তখন তো এরকম মোবাইল ফোনের এতটা প্রচলন ছিল না যে কাউকে ফোন দিয়ে পাচ্ছে না, বেশি চিন্তিত হয়ে যাবে। আর মামা এরকম বন্ধু বান্ধবদের বাসায় বেড়াতে যেতেন। এরপর মামা উনি সিদ্ধান্ত নেন যে এই মেয়েকে উনি বিয়ে করবেন না, কারণ উনি তো এইরকম জীবন চান না। উনি একজন 8-10টা স্বাভাবিক মানুষ, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চান। উনি তো পরিবারকে এটা বলেন না। এদিকে পরিবার বলে, তুই না একটা মেয়ের কথা বলছিলি, তা কি হইলো। উনি চেপে যান যে না, আমি এখন বিয়ে করব না, বা এরকম কিছু একটা বলেন আর কি। এদিকে হয় কি, প্রতি রাত্রে ওই মেয়ে এসে মামার ঘরে ঢোকে আর বলে, এই কি হলো, তোমার সিদ্ধান্ত কি, তোমার পিতামাতাকে বলছো। তখন মামা বলেন যে না, আমি বিয়ে করবো না, তুমি চলে যাও, তোমার সাথে আমার কিছু হবে না। তখন ওই মেয়েটা রেগে যায়, হবে না মানে, বেটা ফাজলামি করো, আমি তো প্রথমে রাজি হই নাই, তুমি জোর করে বিয়ের কথা বলে আমাকে রাজি করাইছো। এরপর আমি আমার পরিবারকে বললাম, পরিবারও রাজি ছিল না, তারপরও আমি তাদেরকে রাজি করাইলাম, আমাদের জগতে নিয়ে গেলাম, এই জোড়া পুকুরের তলদেশের রহস্য তুমি জেনে গেছো, আর এখন ফাজলামি করো যে বিয়ে করবা না। তোমাকে কতবার করে বুঝাইছি ভিন্ন ভিন্ন ভাবে, তুমি বুঝতে চাও নাই, আর এখন আসে ভং ধরছো, তা তো চলবে না, বিয়ে তোমাকে করতেই হবে। মামা বলে, না তুমি চলে যাও, চলে যাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি এরকম জীবন চাই না, আমি স্বাভাবিক জীবন চাই। কিন্তু ওই পরী সে তো আর ছাড়ে না, সে বলে না, বিয়ে করতেই হবে। এইভাবে চিৎকার চেঁচামেচি হয়। মামার পরিবারের সদস্যরা অন্য ঘর থেকে শুনে যে মামা একা একা কথা বলছে, অন্য কারো কণ্ঠস্বর তারা কিন্তু শোনে না। তো তারা যখন ঘরে চলে যায়, মানে ওই ঘরে, মানে মামার ঘরে আসে, তখন ওই পরীটাও অদৃশ্য হয়ে যায়। মামা আর কাউকে দেখে না। প্রতিটা রাতে মামাকে বিরক্ত করতো, সারাটা রাত উনি ঘুমাতে পারতেন না। আর এই সমস্যাটা পরিবারের অন্য সদস্যরা টের পেত না।
এভাবে তো মামার জীবনটা একদম নরক বানিয়ে ফেলেছে বিরক্ত করতে করতে। মামা একটা পর্যায়ে পরিবারের সদস্যদের সাথে বিষয়টা শেয়ার করেন। পরিবারের সদস্যরা বুঝতে পারে যে সমস্যাটা কতটা গভীরে চলে গেছে। তারা হুজুর দেখান, কয়েকদিন ভালো থাকে, আবার শুরু হয়ে যায়। যেই তদবিরই দেয়া হোক না কেন, এই বন্ধনীটা কেটে যায় অল্প কয়েকদিনের মধ্যে, আবার শুরু হয়ে যায় একই সমস্যা, স্বপ্নের মধ্যে, বাস্তবে, এভাবে চলতেই থাকে। ওনার একরকম ঘর থেকে বের হওয়াই বন্ধ হয়ে গেছে, দিনের বেলাতেও উনি এই সমস্যা ফেস করতে থাকেন। এরপর মামা নিজেই উদ্যোগ নিয়ে উনি ভালো হুজুর খুঁজতে থাকেন, যে না এরকম হুজুরের কাজ হচ্ছে না, আমি নিজেই দেখি ভালো হুজুর খুঁজি। কারণ উনি তো আসলে সুস্থ হতে চাচ্ছিলেন, এর থেকে মুক্তি চাচ্ছিলেন। তো ভালো একজন হুজুরের শরণাপন্ন উনি হন। হুজুর বেশ কিছু রুকিয়া করেন, তদবির দিয়ে দেন, অনেকগুলো আমল দিয়ে দেন, এগুলো কন্টিনিউ করতে হবে, ব্রেক করা যাবে না। আর মামাকে বলেন যে দ্রুত বিয়ে করতে, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পরি রিলেটেড সমস্যায় বিয়ের পর সমাধান হয়। তো পরিবারের সদস্যরা যখন এটা জেনেছে যে হুজুরের পরামর্শ দিয়েছেন, পরিবারের সদস্যরাও খুবই তাড়াতাড়ি ভালো একটা মেয়ে দেখে ওনাকে বিয়ে করিয়ে দেন। সবাই ভেবেছিলেন যে এরপর মনে হয় সমস্যার সমাধান হবে, যেহেতু মামা ওই আমলগুলো করে যাচ্ছিলেন, সব কিছু কন্টিনিউ করছিলেন উনি। বিয়ের পর বাসর ঘরেই শুরু হয় সমস্যা। এই যে নতুন যে বউ আসছে, মানে যাকে উনি বিয়ে করে নিয়ে আসছেন, নতুন স্ত্রী ওনার, এক বিছানায় তাকে ঘুমাতেই দেয় না। মামার উপর তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারছে না, কিন্তু ওই যে নতুন যিনি মানে মামি, মামার পাশে ঘুমানোর সাথে সাথে মামির শরীরে একটা লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দেয়। তাকে রাতেবেলা ঘুমাতে দেয় না, স্বপ্নের মধ্যে ভয় দেখায়, বিভিন্নভাবে ভয় দেখায়, মানে তার জীবনটা অতিষ্ঠ করে ফেলেছে। ওনারা কথা যে বলবেন, একসাথে ঘুমানো তো দূরের কথা, ওনারা যে মুখোমুখি কথা বলবেন, দু চারটা কথা বলবেন, এই রকম সিচুয়েশনও রাখে নাই। মানে এই দুইজন এক জায়গায় একটু দাঁড়াবে কথা বলার জন্য, এইটাও হইতে দিত না। কারণ ওই মেয়েটার উপরে, মানে ওই মামির উপরে সে প্রভাব বিস্তার করতে পারতো খুব সহজেই, যার কারণে মামির জীবনটা একরকম নরক বানিয়ে ফেলেছে। মামি ত্যক্ত বিরক্ত হয়ে একটা পর্যায়ে উনি ওনার বাপের বাড়িতে চলে যান। তো এরপর যেটা হয়, মামার মাথার চুল পড়ে যেতে থাকে, মামার শরীরটা খারাপ হতে থাকে। মামা অত্যন্ত সুদর্শন একজন মানুষ, কিন্তু ওনার শরীরটা খারাপ হতে থাকে, চেহারাটা ভেঙে যেতে থাকে। চুল পড়তে পড়তে একটা পর্যায়ে ওনার মাথায় কোনো চুলই নেই। এখনো পর্যন্ত এই সমস্যা চলমান রয়েছে। ওই মামি কিন্তু আর মামার কাছে ফেরত আসে নাই, মামা এখনো এরকমই আছে। এই যে প্রায় 24-25 বছর ধরে মামার সাথে এই ঘটনাটা এখনো চলমান রয়েছে। এখন কিছুটা কমেছে, বাট চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটা আপনারা শুনলেন, বুঝতে পারলেন কি ভয়ঙ্কর ব্যাপার। এই শাপলা ছাত্রাবাসের পাশে যে জোড়া পুকুর রয়েছে, আমার ধারণা যে এই পুকুরটা বা ওই এলাকায় আমি গিয়েছি 2007 সালের শেষ দিকে অথবা 8 সালের শুরুর দিকে আমি ওখানে গিয়েছি। কেননা আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন ওই ভর্তি হওয়ার পর আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখার একটা আগ্রহ মনের মধ্যে ছিল। নতুন জায়গায় আসছি, নতুন করে ইউনিভার্সিটিতে আসলে পদার্পণ ঘটেছে। আগে তো কলেজে লেখাপড়া করেছি, জায়গাটা ছোট ছিল, এখন বিস্তীর্ণ জায়গার মধ্যে চলে আসছি, বিস্তীর্ণ একটা ক্যাম্পাস, আশেপাশে ঘুরে দেখার একটা বাসনা, ওভাবে ঘুরেছি। তবে আমার মনে পড়ে যে ওই জায়গার কাছে আমি গিয়েছি, শাপলা ছাত্রাবাস নামটা আমার কাছে পরিচিত লাগছে। আমি যখন অডিও ফাইলটা শুনলাম, যিনি পাঠিয়েছেন অডিও আকারে পাঠিয়েছিলেন, আমার কাছে মনে হচ্ছে যে জায়গাটা আমার পরিচিত। তবে এতটুকু আমার মনে পড়ে যে জায়গাটা মোটামুটি নির্জন, খুব নির্জন না, মোটামুটি নির্জন। এতটুকু আমার যতটুকু মানে স্মরণে আছে, সেই 2008 সালের শুরু বা 7 সালের শেষ দিককার কথা আর কি। তো এখন সেখানকার কি অবস্থা, কেউ ছবি তুলে আমাদেরকে পাঠাতে পারেন? আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় বহু বছর আগের একটি ঘটনা। রাত তখন প্রায় 2টা, চারপাশে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ। হঠাৎ অ্যাম্বুলেন্সের ফোন বেজে উঠল।
চালক রাকিবকে জানানো হলো শহরের বাইরে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একজন রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। রাকিব সাইরেন বাজিয়ে ছুটে চলল। রাস্তাটি ছিল প্রায় ফাঁকা। কিছুদূর যাওয়ার পর সে রাস্তার পাশে সাদা কাপড় পরা একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখল। লোকটি হাত তুলে অ্যাম্বুলেন্স থামানোর ইশারা করল। রাকিব গাড়ি থামিয়ে দরজা খুলে বলল, কোথায় যাবে? লোকটি কোনো উত্তর না দিয়ে শুধু পিছনের দিকে ইশারা করল। রাকিব অবাক হয়ে তাকে অ্যাম্বুলেন্সে উঠতে দিল, কিন্তু লোকটি ওঠার পর অ্যাম্বুলেন্সের ভেতর হঠাৎ যেন প্রচণ্ড ঠান্ডা অনুভূতি হলো। রাকিব আয়নায় তাকিয়ে দেখলো পিছনের সিটে কেউ নেই। ভয়ে তার হাত পা যেন কাঁপতে লাগলো। আর ঠিক তখনই পিছন থেকে খুব নিচু স্বরে কেউ বলল, হাসপাতালে নয়, আমাকে বাড়ি নিয়ে চলো। রাকিব আর পেছনে তাকানোর সাহস পেল। সে দ্রুত গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পর তার মোবাইলে হাসপাতাল থেকে একটি ফোন এলো। তারা জানালো দুর্ঘটনায় আহত ব্যক্তিকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়েছে। তার মরদেহ ইতিমধ্যে অন্য একটু গাড়িতে করে মর্গে পাঠানো হয়েছে। রাকিবের বুকটা যেন কেঁপে উঠল। তাহলে অ্যাম্বুলেন্সে যে লোকটা উঠেছিল সে কে? ভয়ে সে অ্যাম্বুলেন্স থামিয়ে পেছনের দরজা খুলল। ভিতরে কেউ নেই, শুধু সিটের উপর পড়ে আছে একটি পুরনো রক্তমাখা কাপড়। রাকিব ভেবেছিল সেই রাতেই হয়তোবা সবকিছু সেখানে শেষ। পরের দিন রাকিব জানতে পারলো যে জায়গায় সে লোকটি তুলেছিল সেখানে কয়েক বছর আগে একই একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় একজন রোগী নাকি মারা গিয়েছিল। স্থানীয় লোকজনের দাবি, গভীর রাতে ওই রাস্তা দিয়ে গেলে মাঝে মাঝে সাদা পোশাক পরা একজনকে অ্যাম্বুলেন্স থামাতে নাকি দেখা যায়। রাকিব তখন ভেবেছিল হয়তোবা এই ঘটনার এখানেই শেষ, কিন্তু আসল ভয় তখনও বাকিই ছিল। পরদিন সকালে অ্যাম্বুলেন্স পরিষ্কার করতে গিয়ে সে পেছনের সিটে নিচে একটি পুরনো মোবাইল ফোনে দেখতে পেল একটি ভিডিও। আশ্চর্যজনকভাবে সেই ভিডিওটি একাই একাই চালু হয়ে গেল। আর ভিডিওটিতে দেখা গেল একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার গভীর রাতে একই রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পর সে রাস্তার পাশ দিয়ে সাদা পোশাক পরা একজন মানুষকে দেখতে পেল। তারপর ভিডিওটি কেঁপে উঠল এবং অন্ধকার হয়ে গেল। রাকিবের শরীর যেন ঠান্ডা হয়ে গেল, কারণ ভিডিওটিতে যে অ্যাম্বুলেন্সটি দেখা যাচ্ছিল সেটি ছিল তার নিজেরই অ্যাম্বুলেন্স। আর ভিডিওটির তারিখ ছিল ঠিক আজকের তারিখ। আর ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পিছনের দরজা নিচ থেকে কেন জানি না ধীরে ধীরে খুলে গেল। রাকিব স্থির হয়ে দাঁড়িয়েই রইল। পিছনের সিটে থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ, রাকিব, আজকে রাতে আমাকে নিয়ে যাবে তো? রাকিব আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। সে দৌড়ে বাইরে চলে গেল। কিন্তু তার বের হওয়ার কয়েক সেকেন্ড পর অ্যাম্বুলেন্সের সাইরেন কেন জানি না নিচ থেকে বেজে উঠল। আর অ্যাম্বুলেন্সটি ধীরে ধীরে রাস্তার দিকে চলতে শুরু করলো। কিন্তু ভিতরে কেউ ছিল না, না ড্রাইভার না কেউ। রাকিব ভয়ে থানায় গিয়ে সব ঘটনা জানাল। পুলিশ এসে অ্যাম্বুলেন্সটি পরীক্ষা করলো, কিন্তু ভিতরে কাউকে পাওয়া গেল না। শুধু ড্যাশবোর্ডে একটি কাগজ পড়েছিল। কাগজটিতে লেখা ছিল, আজ রাত 2:15 আবার দেখা হবে। পুলিশ তাকে বাড়ি পৌঁছে দিতে চাইল, কিন্তু ঠিক 2:15 থানার সামনে হঠাৎ একটি অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে উঠল। সবাই বাইরে এসে দেখলো সেটি রাকিবেরই অ্যাম্বুলেন্স। পুলিশের একজন সাহস করে দরজা খুলতেই ভিতর থেকে একটি শিশুর কান্নার মতো শব্দ শোনায়, বাঁচান, আমাকে হাসপাতালে নিয়ে যান। সবাই যেন হতভম্ব হয়ে গেল। কিন্তু রাকিব বুঝতে পারল এই কণ্ঠ সে যে আগে কোথাও শুনেছে। সে ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের পিছনের দরজা খুলল। ভিতরে পড়েছিল সেই পুরনো রক্তমাখা কাপড়, আর তার পাশে একটি ছবি। আর ছবিতে দেখা গেল বহু বছর আগে যে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনার রোগী, ড্রাইভার এবং তাদের সঙ্গে থাকা একটি ছোট্ট শিশু। ছবির পিছনে লেখা ছিল, আমাদের যাত্রা এখনো শেষ হয়নি,
আর ঠিক তখনই অ্যাম্বুলেন্সের দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। সাইরেন বেজে উঠল আর অন্ধকার রাস্তার দিকে অ্যাম্বুলেন্সটি নিচ থেকেই ছুটে গেল। সেই রাতের পর রাকিবকে আর কখনো দেখা যায়নি। তবে আজও গভীর রাতে রাস্তা দিয়ে কোনো অ্যাম্বুলেন্স গেলে অনেকেই বলে সাইরেনের শব্দে নাকি ভেসে আসে একটি কণ্ঠ, হাসপাতালে নিয়ে চলো। এই ঘটনার প্রায় 3 বছর কেটে যায়। এক রাতে নতুন অ্যাম্বুলেন্স ড্রাইভার সোহেল ওই একই রাস্তা দিয়ে রোগী নিয়ে যাচ্ছিল। হঠাৎ তার অ্যাম্বুলেন্সের সামনে একটি পুরনো অ্যাম্বুলেন্স এসে দাঁড়াল। সোহেল হর্ন দিল, কিন্তু পুরনো অ্যাম্বুলেন্সটি নড়ল না। তারপর সেটির পিছনের দরজা ধীরে ধীরে কেন জানি না খুলে গেল। সোহেল ভয় পেলেও গাড়ি থেকে নামলো। সে কাছে গিয়ে দেখলো দরজার ভিতরে একটি নাম লেখা, রাকিব। আর ঠিক তখনই তার পিছন থেকে কেউ ফিসফিস করে বলল, ভাই আমাকে একটু হাসপাতালে নিয়ে যাবেন? সোহেল সঙ্গে সঙ্গে ঘুরে তাকাল। সাদা পোশাক পরা একজন লোক দাঁড়িয়ে আছে, মুখটা অন্ধকারে দেখা যাচ্ছে না। সোহেল কাঁপতে কাঁপতে বলল, আপনি কে? লোকটি ধীরে ধীরে মুখ তুলল। সোহেলের বুক যেন নিমিষে কেঁপে উঠল। লোকটি ছিল রাকিব, কিন্তু রাকিবের চোখ দুটো সম্পূর্ণ কাল। সে একটু মৃদু হেসে বলল, 3 বছর ধরে আমি একাই যাচ্ছি, আজ তোমাকে সঙ্গে নিতে এসেছি। পরের দিন সকালে রাস্তার পাশে সোহেলের অ্যাম্বুলেন্সটি সেখানে পাওয়া যায়। এবং তার পাশেই ছিল একটি মোবাইল ফোন। ফোনে আরও একটি নতুন রেকর্ডিং। ভিডিওতে দেখা যাচ্ছিল রাকিবের পুরনো হাসপাতালের পুরনো অ্যাম্বুলেন্সের ভিতরে অনেকগুলো মানুষ বসে আছে। তাদের সবাই দুর্ঘটনায় মারা যাওয়া মানুষ। সবচেয়ে পেছনের সিটে বসেছিল সোহেল, আর তার পাশে রাকিব ক্যামেরার দিকে তাকিয়ে বলছিল, পরের যাত্রী কে হবে? ভিডিওটি সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু সেই রাস্তার মানুষজন এখনো বলে রাত 2:15 একটি পুরনো অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে রাস্তা দিয়ে নাকি যায়, আর তার পেছনে লেখা থাকে শেষ যাত্রা এখনো বাকি। পরের দিন সকালে পুলিশ সোহেলের মোবাইলটি পরীক্ষা করতে গিয়ে আরও একটি অদ্ভুত বিষয় খুঁজে পেল। ফোনে শেষ ভিডিওটি ছিল রাত 2:15। কিন্তু ভিডিওটির শেষে একটি নতুন ফ্রেম দেখা গেল, যেখানে দেখা যাচ্ছিল একটি হাসপাতালের করিডোর। ক্যামেরার সামনেই দাঁড়িয়ে আছে রাকিব, তার পাশেই সোহেল, আর তাদের পিছনে দাঁড়িয়ে আছে আরো কয়েকজন মানুষ। পুলিশ ছবিটা বড় করে দেখতেই সবাই যেন স্তব্ধ হয়ে গেল। পিছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মধ্যে একজন ছিল সোহেলের বাবা। তিনি 10 বছর আগে মারা গিয়েছিলেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল ছবির একবারে পেছনে দাঁড়িয়ে থাকা একজন মানুষ ক্যামেরার দিকে তাকিয়েই ছিল। পুলিশের একজন অফিসার তাকে দেখে বলল, এ তো আমাদের থানার সাবেক অফিসার, তিনি প্রায় 20 বছর আগে মারা গিয়েছিলেন। আর ঠিক তখনই থানার বাইরে থেকে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ শোনা গেল। সবাই খুব দ্রুত দৌড়ে বাইরে চলে এলো। রাস্তার মাঝখানে সেই পুরনো অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়েছিল, কিন্তু এবার চালকের সিটে রাকিব বা সোহেল দুজনের কেউ ছিল না। শুধু ড্রাইভিং সিটে একটি নতুন কাগজ পড়েছিল। কাগজটিতে একটি মাত্র বাক্য লেখা ছিল, আজ রাত 2:15 থানার আরও একজনকে নিতে আসব। এটি দেখার পর সবাই যেন খুব স্তব্ধ হয়ে যায়। তারা বুঝতে পারছিল না এটা কিভাবে এলো, বা অ্যাম্বুলেন্সটা কিভাবে এখানে এলো, বা এই কাগজটাও এখানে কে রেখেছে। তখন ঘড়ির কাঁটা ধীরে ধীরে 2টার দিকেই এগোচ্ছিল, আর থানার ভেতরে থাকা সবাই বুঝতে পারলো এবার অ্যাম্বুলেন্সটি কাকে নিতে এসেছে সেটা শুধু সময় বলবে।
ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।